একটু নড়ে চড়ে বসুন। ড্রামা প্রায় শেষের দিকে, আর এই পর্ব থেকে ড্রামাটি একদম জমজমাট হয়ে উঠবে। তো আর কথা না বাড়িয়ে ড্রামা এনজয় করা যাক। জিয়ান তো টেনশনে পড়ে গিয়েছিল। ইউদু জিয়ানকে অনেকটা নাড়িয়ে দিয়েছিল, আর জিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউদুর কথাই চিন্তা করছিল। ইউদু যে তাকে বলে গিয়েছিল হাইশির খুশির কথা চিন্তা করে জিয়ান যদি একদিনও তার সাথে থাকতে পারে সেটাই যথেষ্ট। একটু পরেই সেই ঘরে হাইশি আসে জিয়ানের জন্য ওষুধ নিয়ে। জিয়ান সেই ওষুধটা খাওয়ার পর হাইশি জিয়ানের মুখের ভিতর এক টুকরো চিনি ঢুকিয়ে দেয়। জিয়ান তখন হাইশিকে একটা চিঠি দেখায়, যেটা মিস্টার ঝ্যাং পাঠিয়েছিল। মিস্টার ঝ্যাং লিখেছিল ওয়াংজান পাসে বর্তমানে কোনো সমস্যা নেই। হাইশি তখন বলে সে জিয়ানকে একটা বিষয় বলতে তো ভুলে গিয়েছে। মিস্টার তাং কোর্টের মধ্যে ইশারা যার সাথে কথা বলছিল, হাইশি তার পরিচয় বের করতে পেরেছে। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেটা ছিল জি চ্যাং। তবে জিয়ান বরাবরের মতোই চুপচাপ। আর এরপর জিয়ান হাইশিকে বলে, যেহেতু মিস্টার ঝ্যাং লিখেছে হুয়াংজান পাসে কোনো সমস্যা নেই, তাহলে তো তোমার এখন না গেলেও চলছে। এটা শুনে তো হাইশি খুশি হয়ে যায়। সে তো সবসময় চায় জিয়ানের আশেপাশেই থাকার জন্য। জিয়ান তার আংটিটা আবারও হাইশিকে দেয়। এরা যে কতবার আংটি দিবে আর ফেরত নেবে আল্লাহ জানে। হাসি তখন আংটিটা নিয়ে জিয়ানকে জড়িয়ে ধরে। সে জিয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি জানি আপনি আমাকে দূরে ঠেলে দেন আমার নিরাপত্তার কথা চিন্তা করে, তবে আপনার পাশে থাকার জন্য আমি মরতেও রাজি আছি। আপনি কথা দিন আর কখনোই আমাকে দূরে ঠেলে দিবেন না। জিয়ান তখন অনেকটা ইতস্তত বোধ করেও হাইশিকে জড়িয়ে ধরে, আর শক্ত করে জড়িয়ে ধরে। এর পরের সিনেই আমরা অদ্ভুত একটা লোককে দেখতে পাই, যে জিচাং এর প্যালেসে আসে। লোকটা বড় করে মাথায় কাপড় দিয়েছিল। জিচাং এর সামনে এসে সে তার মাথার কাপড়টা তোলে। আসলে এই লোকটা ছিল হুকু রাজ্যের একজন ম্যাজিশিয়ান। তার নাম ওয়াইন্ড ওয়াকার। সে বাতাসের গতিতে চলাফেরা করতে পারত। জিচাং তাকে দেখে বেশ খুশি হয়। ওয়াইন্ড ওয়াকার তখন বলে, আপনি আমাদের লর্ডকে কথা দিয়েছেন যদি রাজাকে মেরে ফেলতে পারি তাহলে হুকু ক্লান তিয়ানকি থেকে নিরাপদে থাকবে। জিচ্যাং তখন বলে, তোমাদের লর্ডের সাথে আমার তেমনই এগ্রিমেন্ট হয়েছে। ওয়াইন্ড ওয়াকার সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি জিচ্যাং দুয়োর সাথে মিলে কাজ করছিল। আমি তো আগেই বলেছিলাম জিচ্যাংকে দেখতে মিসকা শয়তান লাগে। এই টাইপ মানুষগুলো ঠান্ডা মাথার খুনি হয়। পরবর্তী সিনে আমরা ইউদু আর হাইশিকে দেখতে পাই। ইউদু শহর ছেড়ে চলে যাচ্ছিল তার গ্রামের বাড়িতে। হাইশি মন খারাপ করে বলে, তুমি হঠাৎ করে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলে, আর তুমি কখনই বা ফিরে আসবে? ইউদু তখন বলে সে জানে না সে কবে ফিরবে। আর আপনারা তো বুঝতেই পেরেছেন ইউদু হাইশিকে না পাওয়ার দুঃখে চলে যাচ্ছে। তবে সত্যি বলতে আমি ইউদুর উপর ক্রাশ খেয়ে গিয়েছিলাম। মানে জিয়ানের থেকে আমার ইউদুকে বেশি ভালো লেগেছিল। হাইশি ইউদুকে জিজ্ঞাসা করে, তোমার যদি শহরে কোনো কাজ থাকে আমাকে জানিও। ইউদু তখন বলে, তুমি আমাকে কেন সাহায্য করবে? হাইশি হেসে দিয়ে বলে, আমরা তো বন্ধু। সে তো এখনো এটাই জানতো না যে ইউদু জানে সে একটা মেয়ে। ক্রাশ খাওয়া তো বহু দূরে। ইউদু আর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে পড়ে। এরপরেই দেখা যায় প্যালেসে তোড়জোড় শুরু হয়েছিল, কারণ কিংজু তিলানকে নিয়ে ঘুরতে যাবে। তারা কোনো একটা ভ্যালিতে যাচ্ছিল, যেখানে একটা লেক ছিল, যে লেকে ডুবে থাকলে নাকি তিলানের ঠান্ডা ঠিক হয়ে যাবে। তাই কিংজু আর দেরি করতে চায় না। হাইশি যখন এই বিষয়টা ইউনুসের থেকে জানতে পারে, সে সাথে সাথে গিয়ে জিয়ানকে জানায়। জিয়ান বরাবরের মতোই নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? হাসি তখন বলে, যদিও এখন রাজ্যের অবস্থা ঠান্ডা, তারপরেও কিং জু যেহেতু একা একা কোথাও যাচ্ছে, তার নিরাপত্তার কথা তো চিন্তা করতেই হবে। তখনই সেখানে জুইং আর শাওজি আসে। জিয়ান তো বরাবরই হাসির এক কাঠি উপরে। সে আগে থেকেই জুয়ের নিরাপত্তার কথা ভেবেছিল, এবং যে ভ্যালিতে জু বেড়াতে যাচ্ছিল সেই ভ্যালির একটা ম্যাপও জোগাড় করে ফেলেছিল। সে শাওজিকে বলে ভ্যালির বাইরে গার্ডদের নিয়ে গোপনে অপেক্ষা করার জন্য। জুইং হাইশি আর সে সরাসরি জুয়ের সাথে থাকবে। এরপরেই দেখা যায় তিলান সেই লেকে নামছিল। তবে ভুলবশত হাইশি সেদিকে তাকিয়ে ফেলে, যেটা জু দেখতে পেয়ে তার প্রচন্ড হিংসা হয়। সে তখন হাইশিকে বলে, তোমার দৃষ্টি অনেক দূর পর্যন্ত যায় তাই না? তুমি অনেক দূরেও লক্ষ্যভেদ করতে পারো। হাইশি তো প্রথমে বুঝতে পারে না জু কি বলার চেষ্টা করছে। আর এরপরে হাইশিকে বলে, তোমার চোখের জন্য এখন তোমাকে শাস্তি পেতে হবে। জু মনে করছিল হাইশি তিলানের দিকে নজর দিচ্ছে, যেহেতু তিলান হালকা কাপড় পরে পুকুরে নেমেছিল। তখনই সেখানে জিয়ান চলে আসে।
আর জিয়ান যেহেতু হাইশির মাস্টার আর জু তো জিয়ানের সাথে একটু মজা করত, সে তখন হাইশিকে নীল ডাউন করে বসিয়ে দেয় আর তাকে পাহারা দেওয়ার জন্য জিয়ানকে পাশে বসিয়ে দেয়। হাইশি সেখানে হাঁটু গেড়ে বসেছিল। আর হাইশি তো একটু দুষ্টু প্রকৃতির, সে জিয়ানকে বলে বিষয়টা কিন্তু খারাপ হয়নি, আপনার সাথে এখন আমি একা একা এখানে সময় কাটাতে পারছি। জিয়ান তখন ঝাড়ি মেরে বলে আগে তোমার শাস্তির দিকে মনোযোগ দাও, তোমার ভুল নিয়ে চিন্তা করো। যা হোক, হঠাৎ জো বুঝতে পারে পানিতে কিছু একটা পড়েছে। তিলান নিশ্চিন্তে পানির মধ্যে বসেছিল। জো বুঝতে পারে পানির ভিতরে কেউ আছে। তবে তখনই কিছু একটা পানির মধ্যে থেকে উঠে জুয়ের উপর আক্রমণ করে দেয়। জুয়ের উপর আক্রমণ করার সাথে সাথে জিয়ানের মুখ থেকে রক্ত বের হয়ে আসে। আর জিয়ান চিৎকার করে বলে ওঠে রাজাকে প্রোটেক্ট করো। জুইং দৌড়ে আসে সেখানে। এটা ছিল ওয়াইন্ড ওয়াকার, সে জুকে মারতে এসেছে। জুইং যখন তার সামনে আসে, সে তখন জুইংকে দেখে দোহা বলে ডাক দেয় আর তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জুইং তার পিছু করেও তাকে খুঁজে পায় না। হাইশি আর জিয়ানও সেখানে চলে আসে, তবে জুকে যেহেতু আঘাত করা হয়েছিল, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। জুকে খুব দ্রুত প্যালেসে ফিরিয়ে আনা হয়। তার পাশে তিলান বসে তো অনেক কান্নাকাটি করছিল। ডাক্তার আসে জুকে দেখার জন্য। জিয়ান তখন জুইংকে বলে যে জুয়ের উপর আক্রমণ করেছে তার একটা ছবি আঁকার জন্য। জুইং সেখান থেকে চলে যায়। এরপর প্যালেসের গার্ড কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়, এমনকি সন্ধ্যার পরে যাতে কেউ চুপি চুপি না ঢুকতে পারে সেই কারণে প্রচুর পরিমাণে ল্যাম্পের ব্যবস্থা করা হয় এবং প্রতিটা ল্যাম্পের পাশেই সৈন্যরা দাঁড়িয়েছিল, মানে জুয়ের নিরাপত্তার কোনো কমতি রাখা হয় না। এর মধ্যে জুইন আবার ওয়াইন্ড ওয়াকারের ছবি আর্ট করে ফেলে। সাউজি খোঁজ নিয়ে ফেলে জিচাং এর প্যালেসে এই লোককে দেখা গিয়েছে। আর এরপর জুইং জিয়ানকে জানায় যে ওয়াইন্ড ওয়াকার তাকে চেনে, সে তাকে দোহা বলে ডেকেছে। জিয়ান তখন বলে হাইশি তোমার বড় ভাইকে দেখেও একটু সন্দেহ করেছিল, আর এখন ওয়াইন্ড ওয়াকার তোমাকে চিনে ফেলেছে, মনে হচ্ছে তোমার পরিচয় আর গোপন রাখা যাবে না। জুইং ও জিয়ানের সাথে সহমত পোষণ করে। এখানে আমরা জানতে পারি জুইং হুকু ক্লানের প্রিন্স, মানে প্রিন্স ইয়ে যুদ্ধের সময় হুকু রাজ্যের যে রাজা ছিল সেই রাজার দুই ছেলে দুও আর দোহা। সে যুদ্ধের সময় জুইং জিয়ানকে খুঁজে পেয়েছিল। সেই সময় জুইং এর বয়স ছিল 10 বছর। সে জিয়ানের ভাষায় কথা বলতে পারতো না, তাই জিয়ান যখন জুইংকে নিজের নাম জিজ্ঞাসা করেছিল সে হুকু রাজ্যের ভাষায় কিছু একটা বলেছিল যার শুরুটা জু দিয়ে হয়, যে কারণে জিয়ান জুইং এর নাম জুইং রাখে। তবে তার আসল নাম ছিল দোহা। এই বিষয়গুলো তারা জানতো। জিয়ান জুইংকে বলে মেন্টালি প্রিপারেশন নিতে, তাকে হুকু রাজ্যে ফিরে যেতে হতে পারে। জিয়ানের মাথায় অন্য কোনো প্ল্যান ঘুরছিল, তবে হুকু রাজ্যে তাকে ফিরে যেতে হবে জিয়ানকে ছেড়ে, এটা ভেবে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। জিয়ান তখন জুইং এর পোশাকটা ঠিক করে দেয় এবং তার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর জুইং জিয়ানের ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। কোর্টে জু এসে পৌঁছায়নি। ইউনুস এসে জানায় জু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তার ঠান্ডা লেগেছে, তাই আজ কোর্ট বসবে না। কোর্ট থেকে বের হওয়ার পর জিচাং দৌড়ে আসে জিয়ানের কাছে। সে বলছিল তার ভাইয়ের কি হয়েছে, দরদ একদম উতলে পড়ছিল। জিয়ান তখন জানায় সেও জানে না কি হয়েছে। জিচাং তাকে জিজ্ঞাসা করে সে জুকে দেখতে যাবে কিনা। জিয়ান বলে আপনার ভাই আপনি যেতেই পারেন, তবে ঠান্ডা একটু ছোঁয়াচে রক্ত, আর আপনি তো কিছুদিন আগেই সুস্থ হয়েছেন। জিচাং তখন বলে আচ্ছা আচ্ছা, তাহলে আমি কয়েকদিন পরেই যাব। এটা বলে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দুওকে দেখতে পাই। তার কাঁধে ছিল জিচাং এর ঈগল। জিচাং তাকে খবর পাঠিয়েছিল যে ওয়াইন্ড ওয়াকার ব্যর্থ হয়েছে। দুওর তো এই বিষয়টা মোটেও ভালো লাগে না। দুও সেনাপতি এসে জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো, ওয়াইন্ড ওয়াকার তো কখনোই ব্যর্থ হতে পারে না। দুও তখন বলে তার ছোট ভাই দোহা সেখানে রয়েছে, সে রাজাকে প্রোটেক্ট করছে, আর দোহা থাকতে ওয়াইন্ড ওয়াকার কোনোভাবেই বাড়াবাড়ি করবে না, কারণ সে আমার মায়ের প্রতি লয়াল। দুও সেনাপতি তখন জিজ্ঞাসা করে তাহলে আপনি কি করবেন। দুও তখন বলে সে আগামী মাসের প্রথম দিন আবারও আক্রমণ করবে, তবে এবার সে শুধুমাত্র ওয়াইন্ড ওয়াকারকে পাঠাবে না, তার সাথে একজন আলকেমিস্টকেও পাঠাবে। ওয়াইন্ড ওয়াকার ছিল একজন ম্যাজিশিয়ান, আর যে আলকেমিস্টকে পাঠাতে চাচ্ছিল সেই আলকেমিস্টের শরীর কোনো তলোয়ার দিয়ে কাটতো না। দুও এর শেষ দেখতে চাচ্ছিল, সে যে কোনো ভাবেই জিয়ান আর কিং জুকে মেরে ফেলবে। এরপরেই আমরা আঙ্কেল শিকে দেখতে পাই। সে কিছু কাপড় টুকরো টুকরো কেটে একজনকে ডেকে বলে সেগুলো ফেলে দিতে।
তখনই অন্য একজন অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় যে লিউ এসেছে। লিউ এখানে তিলানের জন্য কাপড় নিতে এসেছিল। তবে ওই সৈন্য যখন ঝুড়ি ভর্তি কাটা কাপড় নিয়ে যাচ্ছিল, একটা কাপড় উড়ে এসে লিউয়ের হাতের কাছে পড়ে। লিউ সেই কাপড়টা ধরে। তবে এই বিষয়টা আঙ্কেল শি আবার দেখতে পেয়ে যায়। সে তখন ওই সৈন্যকে ঝাড়ি মারে কাপড়গুলো ঠিকভাবে না নেওয়ার জন্য। লিউ বলছিল এটা কোনো বিষয় না, তবে আঙ্কেল শি প্রচুর পরিমাণে নাটক করত। সে প্রায় কান্নাকাটি করছিল যে এই বিষয় যদি রাজা জানতে পারে তাহলে তো তাকে 20টা বেত মারা হবে। আর সে লিউকে বলে ফেব্রিক অফিসে ফিরে যেতে, তিলানের জন্য কাপড় সে নিজেই নিয়ে আসবে। তবে লিউ যখন যাচ্ছিল হঠাৎ করে আঙ্কেল শির মনে হয় যদি লিউ কিছু বুঝে যায়, সে কারণে সে আবারও দৌড়ে লিউয়ের কাছে যায় এবং লিউকে বলে সে তো বলতে ভুলেই গিয়েছে লর্ড জি চ্যাং তাকে ডেকেছে। লিউ অবাক হয়ে বলে জি চ্যাং তাকে কেন ডাকবে। আঙ্কেল শি তখন বলে লর্ড জি চ্যাং এর মা তো এমব্রয়ডারি করতে পছন্দ করতেন, সে কিছু এমব্রয়ডারি করে রেখে গিয়েছে, তবে সে আপনার মতো ভালো কাজ করতে পারতেন না। লর্ড জি চ্যাং তার মায়ের এমব্রয়ডারি গুলো সংরক্ষণ করার জন্য আপনাকে দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করিয়ে নিতে চায়। লিউ তখন বলে সেগুলো ফেব্রিক অফিসে পাঠিয়ে দিলেই তো হলো। তবে আঙ্কেল শি জানায় লর্ড জি চ্যাং সেটা ফেব্রিক্স অফিসে পাঠাতে চায় না, সে তার বাড়িতেই সমস্ত জিনিসপত্র অ্যারেঞ্জ করে রেখেছে, লিউ যেন গিয়ে সেলাই করে দিয়ে আসে। তাই বাধ্য হয়ে লিউ আঙ্কেল শিয়ের সাথে জি চ্যাং এর প্যালেসে আসে। প্যালেসে ঢুকতে ঢুকতে লিউ এর সাথে থাকা মেয়েটি যার নাম ছিল সু, তার কিছুটা অদ্ভুত লাগছিল। তবে লিউ তাকে শান্ত করে। লিউ স্বাভাবিকভাবে এসে জি চ্যাং এর সাথে কথা বলে। জি চ্যাং তো প্রথমে বুঝতেই পারে না কি হচ্ছে। সে আঙ্কেল শিয়ের ইশারা পেয়ে লিউকে ভিতরে পাঠিয়ে দেয় আর তারপর ভিতরে গিয়ে আঙ্কেল শিয়ের সাথে কথা বলে, যেখানে আঙ্কেল শি জানায় লিউয়ের হাতে একটা টুকরো কাপড় পড়ে গিয়েছিল। সে বুঝতে পারছে না লিউ কিছু জানতে পেরেছে কিনা, তবে জানতে পারলে তো সমস্যা। জি চ্যাং এখনো পর্যন্ত বলছিল যে তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝছি না। আঙ্কেল শি তখন বলে সে এতদিন জেনারেল সু এর স্পাই হয়ে কাজ করত, এখন সে জি চ্যাং এর হয়ে কাজ করতে চায়। এবং আঙ্কেল সু ভালো মতোই বুঝিয়ে দেয় যে সে জানে জি চ্যাং যতটা সহজ সরল হয়ে থাকে ততটা সহজ সরল না, সে যে হুকু রাজ্যের লর্ডের সাথে হয়ে কাজ করছে এই বিষয়টা। জি চ্যাং তখন বুঝতে পারে যে আঙ্কেল শি সবকিছুই জানে আর সে তাকে প্রোটেক্ট করার জন্যই লিউকে এখানে নিয়ে এসেছে। তখন সে আর কিছু বলে না। এদিকে লিউকে একটা এমব্রয়ডারি করা কাপড় দেয়া হয়। লিউকে ওই এমব্রয়ডারি হাত দিয়ে ধরে অনুভব করে সেম আর একটা বানাতে হবে। লিউ সেই কাজে ব্যস্ত ছিল। এদিকে জুইং আসে ফেব্রিক অফিসে লিউয়ের খোঁজে। তবে সে জানতে পারে লিউ সকালবেলা আঙ্কেল শিয়ের অফিসে গিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। যেটা শুনে তো জুইং অনেক টেনশনে পড়ে যায়। সে দৌড়ে বের হয়ে যায় এবং খোঁজ লাগায় যে লিউ কোথায়। তখন একজন গার্ড এসে তাকে জানায় আঙ্কেল শি আর লিউকে জিচ্যাং এর প্যালেসের দিকে যেতে দেখা গিয়েছে। তবে জিচ্যাং এর প্যালেস থেকে তারা আর ফেরেনি। এদিকে জিয়ান অনেকগুলো বই কিনেছিল। সে শাওজির মাধ্যমে বইগুলো লাইব্রেরিতে পাঠিয়ে দেয়। হাসি তার কাছে এসে জিজ্ঞাসা করে আপনার শরীর কেমন আছে। হাসির একমাত্র কাজ জিয়ানকে এসে জিজ্ঞাসা করা জিয়ানের শরীর ভালো আছে কিনা। সে তো জিয়ানকে নিয়ে খুবই চিন্তায় ছিল। তারা কথাই বলছিল তখনই দেখতে পায় জুইং অস্থির হয়ে তার কাছে আসে। জিয়ান জিজ্ঞাসা করে জুইং কোথায় যাচ্ছে। জুইং তখন জানায় সে জিচ্যাং এর প্যালেসে যাচ্ছে। জিয়ান ধাক্কা মেরে জুইংকে ভিতরে নিয়ে আসে, তবে জুইং বের হয়ে যেতে চাচ্ছিল। হাইশি আর জিয়ান কোনোভাবে জুইংকে আটকায়। তারা জানতে চাচ্ছিল কাহিনী কি। জুইং তখন জানায় জি চ্যাং লিউকে আটকে রেখেছে। লিউ তো জিয়ানের স্পাই ছিল। জুইং এর ভয় ছিল এই বিষয়টা যদি জি চ্যাং জেনে যায় তাহলে তো লিউকে মেরে ফেলবে, যেহেতু এর আগেও ম্যাডাম জিউকে মেরে ফেলা হয়েছিল। তবে হাইশি জুইংকে শান্ত করে এবং তাকে প্রমিস করে যে সে লিউকে বের করে আনবে। আর তাছাড়া জি চ্যাং তার প্যালেসে লিউয়ের কোনো ক্ষতি করবে না, কেননা সে যে বোকা বোকা ভাব নিয়ে থাকে তার প্যালেসে লিউয়ের কিছু হয়ে গেলে তো তার মুখোশটা উন্মোচন হয়ে যাবে। জুইং অনেক কষ্টে নিজেকে সামলে নেয়, শুধুমাত্র হাইশিকে বিশ্বাস করে বলে। এরপরে দেখা যায় কিং জু শুয়ে শুয়ে কেক খাচ্ছিল। সে আসলে কোমায় চলে যাওয়ার নাটক করছিল, তবে সে সুস্থই ছিল। হাইশি কিং জুয়ের কাছে আসে। সে এসে জুকে গ্রেটিং করে, তবে হাইশির আওয়াজ শুনেই জু কেক রেখে দিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকার ভান করে। হাইশি তখন বলে আমি আপনার কেকের ঘ্রাণ পাচ্ছি। জু তখন বুঝতে পারে সে হাইশি থেকে নিজেকে লুকাতে পারবে না। সে তখন উঠে বসে বলে তোমার মাস্টার তোমাকে বলেছে যে আমি সুস্থ।
হাইসি তখন বলে, মাস্টার আমাকে বলেনি। আপনি যে মাস্টারকে ইশারা করছিলেন এটা আমি দেখে ফেলেছি। জু তখন বলে, মিস্টার হাইসি, তুমি কি ইঁদুর? কোনো কিছুই তো তোমার চোখ এড়ায় না। হাইসি তখন মুচকি হাসে। আর তারপর জু আবারও বলে, এবার বলো তোমার চাহিদা কি? তুমি তো আমার কাছে যতবারই আসো কিছু না কিছু চাইতেই আসো, আর আমিও অদ্ভুতভাবে সবকিছু মেনে নেই। হাইসি তখন বলে, সে নিজের জন্য না, জুইং এর জন্য একটা জিনিস চাইতে এসেছে। সে জুকে জানায় জুইং আর ফেব্রিক অফিসের মিস লিউ একে অপরকে ভালোবাসে। জু যেন তাদের বিয়ের বিষয়টি ঘোষণা করে দেয়। জু হতাশ হয়ে বলে, তোমার জন্য দেখছি আমার এখন কোমা থেকে বের হতেই হবে। পরদিন সকালে দেখা যায় জি চ্যাংকে তার ইউনুস জানায় মিস লিউয়ের জন্য রাজার একটি আদেশপত্র রয়েছে, আর গত রাতের মধ্যে লিউ তার এমব্রয়ডারি শেষ করে ফেলেছে। এখন তো আর তারা কোনোভাবে লিউকে আটকে রাখতে পারবে না। রাজার আদেশ গ্রহণ করার জন্য তো লিউকে বের হতে হবে। জিচাং তখন ওই লোককে জিজ্ঞাসা করে গত রাতে কি লিউয়ের মধ্যে অস্বাভাবিক কিছু দেখা গিয়েছে কিনা। ওই লোক জানায় সারা রাত একজন লিউয়ের উপর নজর রেখেছে, তবে লিউ খুব শান্তভাবে শুধু সেলাই করেছে, তার মধ্যে কোনো প্যানিকড ভাব দেখা যায়নি। জিচাং তখন মনে করে লিউ আসলে কিছু বুঝতেই পারেনি, অন্ধ একটা মেয়ে, তাই সে লিউকে ছেড়ে দেয়। লিউ জিচাং এর প্যালেস থেকে অবশেষে বের হতে পারে। এদিকে জুইং তো টেনশনে মরেই যাচ্ছিল। জিয়ান তাকে বলে একটু শান্ত হও, তবে সে শান্ত হতে পারছিল না। তখনই একজন বাইরে থেকে খবর দেয় যে মিস লিউ জিচাং এর প্যালেস থেকে বের হয়েছে। সে হয়তো কিছু সময়ের মধ্যে ফেব্রিক অফিসে পৌঁছাবে। জুইং কিছুটা স্বস্তি পায়। সে অস্থির হয়ে বের হতে চাচ্ছিল লিউয়ের সাথে দেখা করতে যাওয়ার জন্য, তবে জিয়ান বলে, তুমি এখন সেখানে যেতে পারবে না, তোমাকে এখন রেস্টুরেন্টে গিয়ে আমার জন্য ওয়াইন আনতে হবে। জিয়ান একটা ওয়াইনের নামও বলে দেয়। জুইংকে বাধ্য হয়ে যেতে হয় সেই ওয়াইন আনতে। এদিকে লিউ ফেব্রিক অফিসে ফিরে আসে। সু লিউকে জানায় জিয়ান তার জন্য অপেক্ষা করছে। সু লিউয়ের সাথে জিয়ানকে কথা বলতে দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান লিউর সাথে প্রথমে একটু নর্মাল কথাবার্তা বলে, আর তারপর লিউকে ডিরেক্ট বলে যে জু হচ্ছে হুকু রাজ্যের প্রিন্স। এতদিন জুয়ের পরিচয় গোপন রাখলেও এখন আর জুয়ের পরিচয় গোপন রাখা হয়তো সম্ভব হবে না। আর রাজা যখন জানতে পারবে জুইং হুকু রাজ্যের প্রিন্স, সে সাথে সাথে জুইং এর মৃত্যুদণ্ড ঘোষণা করবে। লিউ তো এসব শুনে হতভম্ব হয়ে যায়। জিয়ান আরো জানায় সে জুইংকে এখান থেকে চলে যেতে বলেছে, তবে জুইং বলেছে সে লিউকে ছেড়ে যেতে পারবে না। লিউ জুইং এর দুর্বলতা হয়ে গিয়েছে। এখন যদি জুইংকে এখান থেকে পাঠিয়ে দেওয়া যায় তাহলেই জুইং বাঁচতে পারবে, তা না হলে জুইং এর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। লিউ তখন বলে, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। জিয়ান বলে, সত্যি কি তুমি বুঝতে পেরেছো? লিউ মাথা নাড়ে, আর তারপর বলে জুইংকে বলবেন সে যেন অবশ্যই বেঁচে থাকে। সে যদি মারা যায় তাহলে আমার মৃত্যুর কোনো মানেই হবে না। জিয়ান লিউয়ের হাতে এক বোতল বিষ তুলে দেয়, আর তারপর সেখান থেকে চলে যায়। লিউ অনেকটা ইমোশনাল হয়ে গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই সেখানে সু আসে। লিউ সুকে বলে, তুমি দ্রুত এখান থেকে চলে যাও, এখানে আশেপাশে কেউ নেই, তুমি পালিয়ে বাঁচো। সু তখন বলে, আপনি তো চোখে দেখতে পান না, এতদিন পর্যন্ত আমি ছিলাম আপনার চোখ, এখন আপনি যেখানে যাবেন আপনার চোখও তো সেখানে যাবে। এটা শুনে লিউ ইমোশনাল হয়ে সুকে জড়িয়ে ধরে, আর দুজনে অনেক কান্না করে। এদিকে কোনো কিছু না জানা জুইং আসে রেস্টুরেন্টে ওয়াইন কেনার জন্য, তবে যে ওয়াইনটার কথা জিয়ান বলে দিয়েছে সেটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। জুইং হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, তখন একটা মেয়ে তাকে ডেকে বলে তার কাছে এক বোতল আছে, জুইং চাইলে সে দিতে পারে। জুইং তখন দ্রুত সেই মেয়ের কাছে এসে বলে সেই বোতলটা কিনে নিবে। ওই মেয়েটি জুইংকে দোহা বলে ডেকে বসতে বলে। জুইং তো বুঝতে পারে এই মেয়েটি হুকু রাজ্যের। সে তখন বলে, তোমাকে কি দুও পাঠিয়েছে? ওই মেয়েটি হেসে দিয়ে বলে, আমাকে তোমার আঙ্কেল পাঠিয়েছে তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। জুইং তখন আনমনে বলে ওঠে, আঙ্কেল আর্লি? তার মানে হাইশির যে দেওয়ানা প্রেমিক ছিল, যে হাইশিকে বিয়ে করতে চেয়েছিল, সেই আঙ্কেল আর্লি এবার জুইংকে ডেকে নিচ্ছিল। এরপর আর কথা না বাড়িয়ে জুইং সেই ওয়াইনের বোতলটা কিনে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে জুইং যখন ফিরছিল তার পেছন থেকে সু নামের সেই মেয়েটির মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে লিউ আর সু মারা গিয়েছে। জুইং দ্রুত তার ঘরে ফিরে আসে এবং সেই ওয়াইনের বোতলটি খুলে দেখে তার মধ্যে একটি ম্যাপ রয়েছে। জুইং সময় নষ্ট না করে দ্রুত সেই বোতলটা নিয়ে জিয়ানের ঘরের সামনে রেখে দেয়। সে যখন বের হচ্ছিল হাইশির সাথে তার দেখা হয়। হাইশি খুশি মনে জুইংকে বলছিল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তবে জুইং এর তো সেটা শোনার সময় নেই,
সে দৌড়ে যায় ফেব্রিক্স অফিসে। হাইশিও তার সাথে ছিল। ফেব্রিক্স অফিস তালা দেয়া, তাই তারা চালের উপর দিয়ে টপকে অফিসের ভিতরে ঢোকে। জুইং দৌড়ে গিয়ে যখন অফিসের দরজা খুলে, দেখতে পায় লিউ সেখানে মরে পড়ে আছে। জুইং আস্তে করে লিউর কাছে যায় এবং চেক করে লিউ সত্যি মারা গিয়েছে কিনা। লিউ মারা গিয়েছিল। এই জায়গাটা ছিল এই পার্টের সবচেয়ে ইমোশনাল জায়গা। জুইং যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর জুইং লিউকে কোলে তুলে নেয়। সেখানেই পড়ে থাকে রাজার সেই আদেশনামা, যেখানে রাজা ঘোষণা করেছিল জুইং আর লিউয়ের বিয়ের কথা। সেই ঘোষণাপত্রটি পড়া হতে থাকে এবং আমাদের লিউ আর জুইং এর ভালো ভালো কিছু মুহূর্ত দেখানো হয়। জুইং লিউকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো, সেটা আপনারা সামনে গেলেই দেখতে পাবেন। এরপর জুইং লিউকে নিয়ে তার নিজের ঘরে ফিরে আসে। সে লিউকে বিছানার উপর শুইয়ে দিয়ে লিউয়ের পাশে বসে থাকে। সেখানে হাইশিও ছিল। হাইশি তখন জুইং এর ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে সেখানেই বসে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় জিয়ান আর জুইং কিং জুকে নিয়ে দাঁড়িয়ে আছে। কিং জু বলছে, তুমি বলেছিলে এই মাসের প্রথম দিনে আমার উপর হামলা হবে, কই এখনো তো কিছুই হলো না। তবে জিয়ানের ধারণাকে সত্যি প্রমাণ করে সেখানে ওয়াইন্ড ওয়াকার চলে আসে। ওয়াইন্ড ওয়াকারের সাথে জুইং আর জিয়ান তো যুদ্ধ শুরু করে দেয়। তখনই তারা বুঝতে পারে বাইরে থেকে সেই আলকেমিস্টও চলে এসেছে, আর সে একের পর এক সব সৈন্যদের মেরে ফেলছে। জুইং বাইরে এসে তার তলোয়ার সেই আলকেমিস্টের গলায় ঢুকিয়ে দেয়। তবে দেখতে পায় তার স্কিন একদম লোহার মতো, মানে তলোয়ারে আলকেমিস্টের গলা কাটছিল না। সেখানে জুইং এর সাথে এই আলকেমিস্টের তুমুল ফাইট শুরু হয়। ভিতরে আবার জিয়ানের সাথে ওয়াইন্ড ওয়াকারের ফাইট হচ্ছিল। জুইং না পেরে তার তলোয়ারে আগুন ধরিয়ে নেয়, তবে তাতেও তেমন একটা লাভ হচ্ছিল না। এদিকে ওয়াইন্ড ওয়াকার রাজার উপর আক্রমণ করতে গেলে সেখানে হাইশিও চলে আসে। এক পর্যায়ে জুইং অস্ত্র ছেড়ে হাতে হাতে আলকেমিস্টের সাথে যুদ্ধ শুরু করে। এদিকে হাইশি ওয়াইন্ড ওয়াকারের সাথে যখন সামনে থেকে যুদ্ধ করছিল, জিয়ান তার পেছন থেকে ঘাড়ের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। জুইং আলকেমিস্টকে হারিয়ে দেয় আর জিয়ান মেরে ফেলে ওয়াইন্ড ওয়াকারকে। তবে ওয়াইন্ড ওয়াকার তখন আহত ছিল। সে জুইংকে দেখে জুইংকে বলে তাকে মেরে ফেলার জন্য। সে শহীদের মর্যাদা অর্জন করতে চায়। জুইংকে তো সে প্রিন্সেস হং এর ছেলে হিসেবে খুবই সম্মান করত। জুইং তখন ওয়াইন্ড ওয়াকারকে মেরে ফেলে। কিং জু জুইং এর উপর খুশি হয়ে যায়। সে জুইংকে বলে, আজ তুমি আমাকে প্রোটেক্ট করেছো, তুমি বলো তুমি কি উপহার চাও। জুইং তখন বলে, আমি যদি আপনার কাছে চাই সেটা অনেক বাড়াবাড়ি হয়ে যাবে। কিং জু বলে, তুমি আগে বলেই দেখো। জুইং তখন বলে, আপনি যেহেতু জোর করছেন। এটা বলে সে জুয়ের উপর আক্রমণ করে দেয়। তবে জিয়ান সামনে চলে আসে এবং সেই বিষাক্ত সুচটি জিয়ানের বুকে ঢুকে যায়। জুইং আর কোনো কথা না বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। সৈন্যরা তার পেছনে গেলেও তাকে ধরতে পারে না। জিয়ান সাথে সাথে বসে কিং জুয়ের কাছে মাফ চায়। কিং জু তখন বলে, এগুলো বাদ দাও, আগে নিজের চিকিৎসা করো। জু সেখান থেকে চলে গেলে জিয়ান হাইশিকে বলে জুইং এর পেছনে যেতে। জিয়ান হাইশিকে বলে দেয়, জুইংকে ফিরিয়ে আনতে না পারলে তুমি তাকে মেরে ফেলো। হাইশি অবাক হয়ে জিয়ানের দিকে তাকায়। জিয়ান তখন বলে, জুইং এখন পাগল হয়ে গিয়েছে, আর একমাত্র তুমি ছাড়া কেউ তাকে হারাতে পারবে না। পরবর্তী সিনে দেখা যায় জিয়ানের চিকিৎসা করা হয়েছে। ডাক্তার জিয়ানকে ওষুধ দিয়ে বেরিয়ে গেলে সেখানে হাইশি আসে। হাইশি জিয়ানকে জিজ্ঞাসা করে, মাস্টার আপনি কতজন মানুষকে মেরেছেন? জিয়ান তখন বলে, অগণিত। হাইশি আবারও জিজ্ঞাসা করে, শেষ কবে কাউকে মেরেছেন? জিয়ান বলে, ফেক প্রিন্সেস ইয়ানলিন যখন এসেছিল তখন। হাইশি ঝাড়ি মেরে বলে ওঠে, মিথ্যা কথা, আপনি গতকাল লিউকে মেরে ফেলেছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি, লিউ অফিসে ফিরে আসার পর আপনি কিছুক্ষণ লিউর সাথে কথা বলেছেন। আপনার কি মনে হয় না লিউ এই কষ্টজনক মৃত্যুর জন্য আপনাকে অভিশাপ দিচ্ছে? জিয়ান চুপচাপ একদম হাইশির কথা শুনছিল। সে তো হাইশির পেইনটা বুঝতে পারে। হাইশি আবারও বলে, ছোটবেলা থেকে সে জুইংকে ভাই মেনে বড় হয়েছে, সে এখন কিভাবে জুইংকে হত্যা করবে? তখনই জিয়ান বলে, তোমার এখন বেরিয়ে পড়া উচিত। হাইশি যাওয়ার সময় জিয়ানকে বলে, মাস্টার আপনি কি আমাদের এই কারণে বড় করেছিলেন যাতে আমরা একে অপরকে মারতে পারি? আমরা শুধুমাত্র আপনার চালের গুটি। আপনার প্রতি লয়াল সব মানুষদের প্রতি আপনি এত কঠোর কেন? মানে যা যা বলা যায় সবকিছু বলে হাইশি সেখান থেকে চলে যায়। জিয়ান নিরুত্তর ভাবেই সেখানে বসে থাকে। এরপরে দেখা যায় হাইশি একটা কুঁড়ে ঘরের সামনে যায়। তার সাথে কিছু সৈন্যরাও ছিল। সেখানে জুইং এর ঘোড়াটাকে বাধা দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে জুইং এখানেই আছে। সেসব সৈন্যরা জুইং এর উপর আক্রমণ করে দেয়।
জুইং তো তাদের সাথে খুব ভালো ফাইট ব্যাক করে, তবে যখন হাইশি যায় সে হাইশির উপর আক্রমণ করে না, বরং সে হাইশিকে আঘাত না করে সেখান থেকে পালিয়ে যায়। হাইশি অবাক হয়ে জুইং এর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে দেখা যায় হাইশি হুয়াংজান পাসে ফিরে এসেছে, কারণ জুইং তো যাচ্ছে হুকু রাজ্যের দিকে, আর হুয়াংজান পাস ক্রস করেই তো হুকু রাজ্য। এখানে এসে তারা প্ল্যান করছিল কিভাবে জুইংকে মেরে ফেলা যায়। জেনারেল ফু জানায় তারা অলরেডি 500 সৈন্য পাঠিয়েছিল। জুইং তাদের সবাইকে মেরে ফেলেছে। সে বলছিল জুইং একটা ভূতের মতো, তাকে হারানো কোনোভাবেই সম্ভব না। হাইশি তখন জেনারেল তাংকে বলে তাকে অল্প কিছু মানুষ দেওয়ার জন্য, এবং জেনারেল ফুয়ের সাথে সে বের হতে চায় জুইং এর উদ্দেশ্যে। এদিকে জুইং ঘোড়া নিয়ে অনেকটা দূর চলে এসেছে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশের দিকে তাকালে সেখানে লিউকে দেখতে পায়। জুইং এর জন্য আমার আসলেও প্রচন্ড মায়া লাগছিল। সে তখন আস্তে আস্তে সেদিকে হাঁটতে থাকে। তখনই বুঝতে পারে পেছন থেকে কেউ আসছে। জুইং ঘোড়া ছুটিয়ে পালাতে শুরু করে। পেছনে হাইশি তার একটা গ্রুপ নিয়ে এসেছিল, সাথে ছিল মিস্টার ফু। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সামনে থেকে আরো কিছু সৈন্যরা আসছে। তারা মনে করে ওই সৈন্যগুলো হুকু রাজ্য থেকে আসছে। তখন জেনারেল ফু বলে জুইংকে আটকাতে হলে শুধুমাত্র হাইশি একমাত্র পারে তাকে আটকাতে। হাইশি অনেক দূর থেকে তীর লক্ষ্যভেদ করতে পারে, তাই একমাত্র সেই জুইংকে মারতে পারবে। আর জুইং যদি হুকু রাজ্যের মধ্যে চলে যায় তাহলে জুইংকে আর কোনোভাবেই ধরা সম্ভব হবে না। হাসি তখন তাদেরকে সেখানে রেখে এগিয়ে যায় জুইং এর পিছনে। জুইং তো ঘোড়া ছুটিয়ে যাচ্ছিল। তখনই আমরা পাস্টের একটা সিন থেকে দেখতে পাই এই সম্পূর্ণটাই ছিল জুইং আর জিয়ানের প্ল্যান। জিয়ান জুইংকে নিরাপদে তিয়ানকি থেকে বের করে দেওয়ার জন্য এই প্ল্যানই করেছিল, তবে হাইশি এই ব্যাপারে কিছুই জানতো না। জুইং জিয়ানকে বলে যদি হাইশি সত্যি সত্যি তাকে মেরে ফেলে। জিয়ান তখন বলে ছোটবেলা থেকে তুমি হাইশির সাথে বড় হয়েছো, হাইশি তোমার ভাই, তোমার ভাইয়ের উপর যদি এতটুকু ভরসা না থাকে তাহলে তুমি আমার সাথে বেড ধরো। জুইং তখন হাইশিকে বিশ্বাস করে জিয়ানের সাথে বেড ধরে চলে আসে। তাদের বিশ্বাস ছিল হাইশি জুইংকে মারবে না, তবে হাইশি জুইংকে তীর মেরে দেয়। জুইং ঘোড়ার উপর থেকে পড়ে যায়। তখনই ওইসব সৈন্যরা সেখানে চলে আসায় হাইশি দ্রুত পেছনে ঘুরে চলে যায়। তবে এই দলটি ছিল লাঞ্চি রাজ্যের। সেখানে আমরা সালিয়াকে দেখতে পাই, যে খুব করুণ ভাবে হাইশি চলে যাওয়ার দিকে দেখছিল। বেচারি সালিয়া জানেই না যে ও একটা মেয়ের প্রেমে পড়েছে। তবে ফিরে আসার সময় হঠাৎ করে হাইশি অসুস্থ হয়ে পড়ে, তাই কাছাকাছি একটা পোর্টে হাইশিকে নিয়ে যায় মিস্টার ফু, যেটার নাম ক্রিশ্চিয়ান পোর্ট বা কিছু একটা ছিল। হাইশিকে ডাক্তার চেক করে, কেননা হাইশির জ্ঞান ফেরেনি, সাথে তার প্রচন্ড জ্বর। তবে ডাক্তার চেক করে জেনারেল ফুকে জানায় হাইশি একটা মেয়ে। জেনারেল ফু তো আকাশ থেকে পড়ে এই কথা শুনে। সে ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করে সে নিশ্চিত কিনা। ডাক্তার জানায় এটা তার বহু বছরের অভিজ্ঞতা। সে হাইশির পালস চেক করে বুঝতে পেরেছে হাইশি একজন মেয়ে। ফু তো সোনার হরিণ পেয়ে গিয়েছিল। একটু পরে রাস্তায় যখন সেই ডাক্তার যাচ্ছিল, জেনারেল ফু ওই ডাক্তারকে মেরে ফেলে, যাতে করে এই খবরটা পাসকান না হয়। আমার জেনারেল ফু এর উপর আগে থেকেই সন্দেহ ছিল। একটা সিন আপনাদের মনে আছে কিনা, জেনারেল ফুই দেখেছিল জেনারেল ঝ্যাং এর পায়ে কাকের পালক লেগে আছে, আর তারপরে জেনারেল সুয়ের কাছে খবর চলে গিয়েছিল। সেটা তো জেনারেল ফু ছাড়া আর কেউই করতে পারে না। সে ছিল জেনারেল সুয়ের স্পাই। এদিকে কিং জু এর মন খারাপ দেখে তিলান তার জন্য একটা সারপ্রাইজের ব্যবস্থা করে। কিং জু বহুদিন ধরে তুষারপাত দেখতে যাওয়ার সুযোগ পায়নি। প্যালেসে এত এত ঝামেলা, এত এত কাজ, এই কারণে। তিলান এই কথা শুনে ইউনুসদের মাধ্যমে সেখানে ফেক তুষারপাতের দৃশ্য ক্রিয়েট করে। সে কিছু একটা দিয়ে তুষার বানিয়েছিল, যেটা উপর থেকে ইউনুস ছাড়ছিল, আর সেটা দেখে কিংজু অনেক খুশি হয়। তিলান আর কিংজু বর্তমানে বেশ ভালো ছিল। অন্যদিকে জেনারেল ফু চলে আসে জিচাং এর কাছে। সে জেনারেল সু মারা যাওয়ার পর জিচাং এর হয়ে কাজ করছিল। জিচাং জেনারেল ফুকে কথা দেয় সে জেনারেল সু এর মৃত্যুর প্রতিশোধ নিবে, কারণ জেনারেল সু ছিল জেনারেল ফু এর মাস্টার। যা হোক, জেনারেল ফু জিচাংকে জানিয়ে দেয় যে হাইশি একজন মেয়ে। জেনারেল ফু তখন বলে এবার তো লর্ড কিন হাইয়ের বাঁচার কোনো উপায় নেই। একে তো জুইং রাজাকে মারার চেষ্টা করেছে, তার উপর হাইশি একজন মেয়ে যাকে সে বহু বছর ধরে কভার করে যাচ্ছে। এই দুইটা অপরাধে তো তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়া হবেই হবে। জিচাং তখন বলে আরে শান্ত হও, শত্রুর দুর্বল পয়েন্ট কেবলই জেনেছি, এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
পরবর্তী সিনে দেখা যায় জুইং বেঁচে আছে। হাইশি তার বিশ্বাসের মান রেখেছিল। হাইশি জানতো জুইং তার বাম পাশে সবসময় একটা ওয়াইনের বোতল ক্যারি করে, আর সে ওই ওয়াইনের বোতলের উপর তীর মেরেছিল। যা হোক, জুইং তার চাচা আর্লির কাছে ফিরে আসে। আর্লি সেখানে তার মেয়ের সাথে জুইং এর পরিচয় করিয়ে দেয়। সবাই জুইংকে দেখে অনেক খুশি হয়। আসলে হুকু রাজ্য লেফট এবং রাইট দুইটা অংশে ভাগ হয়ে গিয়েছিল, যার বাম দিকের অংশের লর্ড ছিল দুও এবং ডান দিকের অংশের লর্ড আর্লি। তবে আর্লি লানজির উপর আক্রমণ করে কিছুদিন লানজি দখল করে রাজত্ব করেছে। তারপরে হাইশি তো আবার লানজিকে মুক্ত করে দিয়েছিল, তাই আর্লি তার নিজের রাজ্যে ফিরে এসেছে। জুইং ফিরে আসার আনন্দে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আর্লি আসে। তখন আমরা বুঝতে পারি জুইং কেন রাজার উপর আক্রমণ করেছিল। এই বিষয়টা তো ভাইরাল হয়ে গিয়েছিল যে জুইং রাজাকে মারার চেষ্টা করেছে। আর্লি তখন বলে, আমি ভাবতেই পারিনি ছোটবেলা থেকে তুমি রাজার উপরে ঘৃণা পোষণ করে সেখানে বড় হয়েছ। জিয়ান যতই তোমাকে মানুষ করুক, তুমি তোমার লক্ষ্য ভুলে যাওনি। তুমি ঠিকই প্রতিশোধ নেওয়ার জন্য কিং জুয়ের উপর আক্রমণ করেছ। তোমাকে নিয়ে আমি গর্বিত। এবার যখন তুমি ফিরে এসেছো, আমরা হুকু রাজ্যকে আবারও একত্রিত করে ফেলবো। জুইংও তখন বলে, আঙ্কেল, আমি আপনার হয়ে কাজ করব। আমি আপনার পাশে আছি। এরপরেই দেখা যায় জিয়ান আসে কিং জুয়ের সাথে দেখা করতে। কিং জু বর্তমানে অনেক খুশি ছিল। সে জিয়ানকে বলে, তুমি বেশ ভালো প্ল্যান করেছো। জুইং তোমার কথাতেই আমাকে মারার ভান করেছিল, তবে তুমি কিভাবে রিস্ক নিলে? হাইশি যদি তোমার আদেশ মেনে জুইংকে মেরে ফেলতো? জিয়ান তখন বলে, হাইশি আর জুইং দুইজন দুজনকে ভাই মনে করে। তার বিশ্বাস ছিল হাইশি কখনোই জুইংকে মারবে না। আর রাজাকে মারার এই নাটকটা করেছিল যাতে জুইং তার ক্লানে গিয়ে ভালোভাবে থাকতে পারে। না হলে তো জুইং এর ক্লান মানে হুকু ক্লান জুইংকে অ্যাকসেপ্ট করবে না। এখন যেমনটা হয়েছে যে আঙ্কেল আর্লি ভেবেছে জুইং রাজাকে মারার চেষ্টা করেছে, তাই সে জুইংকে সাদরে গ্রহণ করেছে। যা হোক, কিংজু জিয়ানকে জানায় সে তিলানকে প্রথমে পছন্দ করেনি, তবে এখন সে তিলানকে ভালোবাসে। তাই তিলানকে সে তার ইমপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে, মানে ডিরেক্ট কুইন। আর সে তিলানকে একটা গ্র্যান্ড ওয়েডিং উপহার দিবে। জিয়ান এটা শুনে খুশি হয় আর তারপর হাঁটু গেড়ে বসে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার বাইশি থেকে নিজেকে মুক্ত করব এবং স্বাধীন জীবনযাপন করব। এটা শুনে জু প্রচন্ড খুশি হয়ে যায়। এই বাইশি জিনিসটা যে কি এটা একটু পরেই আপনাদের ডিটেলসে বুঝিয়ে দিব। জু খুশি হয়ে জিয়ানকে বলে, এতদিনে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমি তো চাই তুমি মুক্ত জীবনযাপন করো, তুমি মুভ অন করো, সবকিছু নতুন ভাবে শুরু করো। জিয়ান তখন বলে, আপনি ঠিকই ধরেছেন, কেউ একজন আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। জু তো আরো খুশি হয়ে যায়। সে বলে, কে সে স্পেশাল মেয়ে, তাকে তুমি আমার সাথে পরিচয় করাও। জিয়ান বলে, তার আমার মধ্যে কিছুটা ঝামেলা হচ্ছে, ঝামেলা মিটলেই আমি আপনাকে তার সাথে দেখা করিয়ে দিব। জু তখন বলে, সামনে 18 তারিখে জি চ্যাং এর জন্মদিন, অনেক বড় করে অনুষ্ঠান হবে, কেমন হয় তুমি সেদিন তাকে প্যালেসে নিয়ে এসো। জিয়ান তখন বলে, অবশ্যই। এরপরেই দেখা যায় তিলানের মেয়েড বিহং আর তিলান বসে গল্প করছিল। বিজি তিলানের জন্য খাবার নিয়ে আসে। তখনই তাদের ঘরের মধ্যে কিছু একটা পড়ে। বিজি গিয়ে সেই জিনিসটা তুলে নিয়ে আসে। দেখতে পায় সেটা ছোট্ট একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে ছিল একটা পেন্ডেন্ট, ড্রাগন পেন্ডেন্ট, যেমনটা তিলান জিজান ওরা পরে থাকতো। তিলান পেন্ডেন্টটা দেখে চিনতে পেরে যায় এটা তার ভাই সুওলানের পেন্ডেন্ট। সেখানে একটা নোট ছিল, কিং জুকে মেরে ফেলো, না হলে এই পেন্ডেন্টের মালিককে মেরে ফেলা হবে। সাথে একটা পয়জনের বোতল ছিল। তবে এই লেটারটা পড়ার পর বিহং অস্থির হয়ে যায়। সে তিলানকে বলছিল খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য, প্রিন্স সুওলানের জীবন বিপন্ন। তিলান তখন বলে, শান্ত হও, আমাকে আগে ভাবতে দাও আমি কি করব। কিং জু আমাকে অনেক ভালোভাবে ট্রিট করে, আমি তার ক্ষতি কোনোভাবেই করতে পারবো না। তবে বিহং অনেকটা টেনশনে পড়ে যায়। ফার্স্টের একটা সিন থেকে দেখা যায় কিছু ছেলেরা বিহংকে অনেক বুলি করছিল। তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল প্রিন্স সুওলান, আর প্রিন্স সুওলান তখন সেই সকল ছেলেদের তাড়িয়ে দেয় এবং বিহংকে বাঁচিয়ে নেয়। আর তারপরেই বুঝতেই পারছেন সে বিহংকে প্যালেসে নিয়ে গিয়েছিল এবং প্যালেস মেইডের চাকরি দিয়েছে। তার মানে প্রিন্স সুওলান বিহং এর জীবন বাঁচিয়ে দিয়েছিল। এখানেই সিন কাট হয়। কিং জু জিয়ানকে বলছিল হাইশি রিজাইন দিয়ে দিয়েছে। এটা শুনে তো জিয়ান অবাক হয়ে যায়। জু তখন জিয়ানকে বলে, তুমি দ্রুত হাইশিকে ফিরে আসার জন্য বলো। সে রিজাইন পত্রে লিখেছিল সে জুইংকে মারতে পারেনি, এই লজ্জায় সে আর দেশে ফিরবে না।
এই কারণে সে আর্মি থেকে রিজাইন দিচ্ছে। কিং জু তো বুঝতে পারে এটা মিথ্যা কারণ। সে জিয়ানের উপর রাগ করে আর আসতে চাচ্ছে না। সে জিয়ানকে বলে এমনিতেই জুইং চলে গিয়েছে, এখন যদি হাইশিও আর ফিরে না আসে তোমার দুইটি হাতই কাটা যাবে। যেভাবে পারো হাইশিকে ফিরিয়ে আনার চেষ্টা করো। জিয়ান হাইশির রিজাইন পত্রটা হাতে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। সে ফিরে আসে তার প্যালেসে এবং হাইশির দেয়া সেই ব্যাগটা বের করে। এরপর জিয়ান তার জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্তটি নেয়। সে সুন্দর লাল কালারের একটা কার্ড বের করে এবং হাইশিকে নিয়ে একটি চিঠি লেখে। এটা চিঠি না, এটা ছিল আসলে একটা রেজিস্ট্রেশন। হাইশি আর জিয়ানের বিয়ের রেজিস্ট্রেশন। বুঝতেই পারছেন জিয়ান এবার সিদ্ধান্ত নিয়েছিল হাইশিকে বিয়ে করার। এরপরে আমাদের হাইশিকে দেখানো হয় সে তো একটা সাইড পোর্টে অবস্থান করছিল, যেহেতু সে অসুস্থ। সেখানে তার জন্য একটা মেয়েকে রেখে দেওয়া হয়েছিল যে হাইশির দেখাশোনা করত। সেখানে দুইটি মেয়ে আসে হাইশির খোঁজে। হাইশি যখন বের হয়ে আসে সে তো অবাক হয়ে যায়। ওই মেয়েগুলো আর কেউ না, বরং লিউ আর সু ছিল। হাইশি অবাক হয়ে যায় লিউকে জীবিত দেখে। এরপর লিউ হাইশিকে সবকিছু খুলে বলে জিয়ান আসলে তাদের মৃত্যুর মিথ্যা নাটক করেছিল। এমনিতেও তারা জি চ্যাং এর নজরে পড়ে গিয়েছিল। তার উপর জুইং লিউকে রেখে যেতে রাজি হচ্ছিল না। জুইংকে বাঁচানোর জন্যই লিউয়ের মৃত্যুর নাটক করা হয়েছে। হাইশি তখন বুঝতে পারে সে জিয়ানকে ভুল বুঝেছিল। লিউ জানায় জিয়ান তাকে জানিয়েছে হাইশির সাথে দেখা করার জন্য। লিউ আরো বলে জিয়ান হাইশির জন্য অনেক কেয়ার করে। হাইশি যেহেতু কষ্ট পেয়েছে তাই সে খুব দ্রুত লিউয়ের জীবিত থাকার খবরটা তাকে জানালো। লিউ বর্তমানে একটা সুরক্ষিত জায়গাতেই ছিল। তখনই বাইরে থেকে হাইশির ডাক আসে যে হাইশির চিঠি এসেছে। হাইশি দ্রুত গিয়ে যখন চিঠিটা ধরে দেখতে পায় সেটা তো চিঠি না, তার আজিয়ানের বিয়ের রেজিস্ট্রেশন। হাইশি দৌড়ে বাইরে গেলে দেখতে পায় সাউজি এটা নিয়ে এসেছে। সে তখন সাউজিকে বলে আমি তোমার ঘোড়া নিয়ে বের হয়ে গেলাম। সাউজি খুশি হয়ে যায়। সাউজিও তো হাইশি আর জিয়ানের ব্যাপারে সবকিছুই জানতো। হাইশি ঘোড়া নিয়ে বের হয়ে পড়ে। তাকে মরুভূমির মধ্যে দিয়ে 1000 মাইল পাড়ি দিতে হবে। এদিকে জিয়ান জানতো যে হাইশি আসবে। সে তার প্যালেসটা সুন্দর করে সাজায় এবং প্যালেসের সমস্ত সৈন্য, মেড সবাইকে ছুটি দিয়ে দেয়। মানে প্যালেসটাকে পুরো ফাঁকা করে ফেলে এবং হাইশির জন্য গোলাপ ফুল দিয়ে রাস্তা তৈরি করে রাখে। হাইশি যখন প্যালেসে আসে সে তো ফুলের রাস্তা দেখে অবাক হয়ে যায়। হাইশি ওই রাস্তা ধরে এগিয়ে গিয়ে জিয়ানকে দেখতে পায়। তবে হাইশির তো জিয়ানের উপর ছিল প্রচন্ড অভিমান। সে শুরুতেই জিয়ানকে বলে আপনি আমাকে একদমই বিশ্বাস করেন না, তাই না? আপনি কিভাবে আমাকে ঠকাতে পারলেন? সে লিউ আর জুইং এর ব্যাপার নিয়ে বলছিল। জিয়ান তখন বলে আমি খুব ভালো করেই জানতাম তুমি জুইংকে ছেড়ে দেবে। এই বিশ্বাস আমার তোমার উপরে ছিল। তবে হাইশি অনেকটা কষ্ট পেয়েছিল। সে ওই বিয়ের রেজিস্ট্রেশনটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে এগুলো কি? জিয়ান তখন বসে ওই রেজিস্ট্রেশনটা তোলে আর বলে এটাকে হারিয়ে ফেলো না, এটা আমাদের বিয়ের রেজিস্ট্রেশন। তবে হাইশি সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। জিয়ান তখন হাইশির হাত ধরে আর তারপর হাইশিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে আই লাভ ইউ। এই কথাটা শোনার জন্যই তো হাইশি অপেক্ষা করছিল। হাইশির চোখে পানি চলে আসে। তাও সে রাগ দেখিয়ে বলে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। জিয়ান তখন বলে চলো আজই আমরা বিয়ে করে নিই। আর আমি তো তোমাকে বলেছিলাম আমি তাকে বিয়ে করব না যাকে আমি ভালোবাসি না। হাইশি আর কোনো কথা বলতে পারে না, তার চোখ তো টলটল করছিল। এদিকে জু আসে তিলানের কাছে। সে আবার তিলানের হাত ধরে বলে তোমার হাত অনেকটা ঠান্ডা এবং তিলানকে নিজের কাছে টেনে নেয়। তিলান তখন বলে সে তার জন্য স্যুপ রান্না করেছে। জু যেন স্যুপটা খেয়ে যায়। একটু পরে সেখানে বিহং স্যুপ নিয়ে আসে। তবে বিহং এর ব্যবহার আমার একদমই অদ্ভুত লাগছিল। তিলান এক প্রকার মিষ্টি বানিয়েছিল। জু প্রথমেই সেই মিষ্টিটা খেয়ে চেক করে দেখে। আর এরপর হাইশির জীবনে আসে সেই সুখের মুহূর্ত। হাইশি আর জিয়ান বিয়ে করে। বিয়ে সমস্ত রিচুয়াল শেষে এবার তাদের রোমান্সের পালা। জিয়ান কিন্তু রোমান্সে বেশ পটু ছিল। সে হাইশিকে রোমান্স করার জন্য প্রস্তুত করছিল। জিয়ান মুচকি এসে জিজ্ঞাসা করে তোমার কি ভয় লাগছে? হাইশি কোনো কথা বলে না। তবে রোমান্সের চরম মুহূর্তে হঠাৎ করে জিয়ান অসুস্থ হয়ে পড়ে। সে বুঝতে পারে কোনো একটা ঝামেলা হয়েছে। হাইশি উঠে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখনই জিয়ান হাইশিকে অজ্ঞান করে সেখানে শুইয়ে দেয় আর তারপর দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। জিয়ান পাগলের মতো দৌড়ে যায় প্যালেসের দিকে। আসলে কিং জুকে বিষ দেওয়া হয়েছিল।
এদিকে কিং জু তো ছিল তিলানের প্যালেসে। তিলানের প্যালেসের ওই স্যুপটা খেয়ে কিং জু মুখে হাত দিয়ে তাকিয়ে থাকে। বিহং ভয় পেয়ে যায়। তিলান জিজ্ঞাসা করে কি হয়েছে। জু তখন বলে অনেক গরম। তিলান তখন ওই স্যুপটা ফু দিয়ে দিয়ে জুকে খাইয়ে দিতে শুরু করে। এই দৃশ্য দেখে বিজি হাসলেও বিহং মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। জু তো তিলানের হাতে আরাম করে স্যুপ খাচ্ছিল। তখনই জিয়ান ভিতরে আসে আর কিছু একটা ছুঁড়ে স্যুপের বাটিটা ফেলে দেয়। জু জিয়ানকে দেখে দৌড়ে তার কাছে আসে, তবে জিয়ান সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর ডাক্তার জানায় জিয়ানকে বিষ দেয়া হয়েছে, তাও যে সে বিষ না, এটা ছিল জুনিয়নের স্থানীয় একটা বিষ। আর এই বিষের এখনো পর্যন্ত কোনো অ্যান্টিডোট নেই। জু তো এটা শুনে পাগলের মতো চিৎকার করতে থাকে। সে নিজের জীবনের চেয়েও জিয়ানকে বেশি ভালোবাসতো। জিয়ান উঠে বসে বলে ডাক্তার ঠিকই বলছে, এই বিষের কোনো প্রতিষেধক নেই। আর তারপর ডাক্তারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে আমি আর কতদিন আছি। কি একটা কষ্টকর প্রশ্ন। ডাক্তার তখন বলে সাধারণ মানুষের ক্ষেত্রে 3 দিন হয়, তবে আপনার শরীরে এত পরিমাণ বিষের অ্যান্টিডোট গিয়েছে, আপনার শরীর অনেকটা স্ট্রং, তাই এই বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়তে আপনার হয়তো 1 মাস সময় লাগতে পারে। জিয়ান তখন জুকে বলে এই বিষয় নিয়ে প্রিন্সেস তিলানকে কিছু বলার প্রয়োজন নেই। যদিও বিষয়টি তার প্যালেসে ঘটেছে, কিন্তু সে তো দোষী নয়। তবে জু পাগলের মতো হয়ে গিয়েছিল। জিয়ান জুকে বলে দেয় তাকে বিষ দেওয়ার এই ঘটনাটি যেন বাইরে পাঁচকান না হয়, তাহলে জুয়ের জীবনে ঝুঁকি হতে পারে। এরপরে জিয়ান তার নিজের প্যালেসে ফিরে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেকটা অসুস্থ। সে এসে হাইশির পাশে বসে আর তারপর হাইশির গালে হাত দিয়ে বলে আমি ভেবেছিলাম আমি এখন তোমাকে একটা সহজ জীবন দিতে পারবো, কিন্তু আমি সরি। এটা বলার পর জিয়ান কান্না করে ফেলে। তবে জিয়ান যতই বলে যাক না কেন তিলানকে কিছু না বলতে, জু তো এটা ছাড়বে না। সে তিলানকে জিজ্ঞাসা করে এমনটা কেন হলো, তিলান কেন তাকে বিষ দিল। তিলান জানায় সে এই কাজ করেনি এবং ওই হুমকি দেওয়ার চিঠির ব্যাপারে সবকিছু খুলে বলে। জু হুঙ্কার ছেড়ে বলে এই ব্যাপারে তাকে আগে কেন জানায়নি। তিলান তখন বলে সে ভেবেছিল সে সমাধান করে ফেলতে পারবে, তাই সে জুকে কিছু জানায়নি। তবে তখনই বিহং বলে ওঠে প্রিন্সেস তিলান এই ব্যাপারে কিছু জানে না। প্রিন্স সুওলান তার জীবন বাঁচিয়েছিল, তাই সে প্রিন্স সুওলানের জন্য চিন্তিত হয়ে এই কাজ করেছে। এটা বলেই বিহং দেয়ালের সাথে নিজের মাথা গুঁতা দিয়ে পড়ে যায়। বিহংয়ের মাথা ফেটে যায়। বাইরে থেকে গার্ডরা দ্রুত আসে এবং চেক করে দেখতে পায় বিহং মারা গিয়েছে। জু তখন গার্ডদের হুকুম দেয় বিহংকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। গার্ডরা বিহংকে বাইরে নিয়ে যায়। তখনই তিলান অসুস্থ হয়ে পড়ে। এরপরে আমাদের জি চ্যাংকে দেখানো হয়। তার কাছে একজন খবর দেয় যে গত রাতে হাইশি ফিরে এসেছে। হাইশি শহরে প্রবেশ করেছে এবং ডিরেক্ট জিয়ানের প্যালেসে চলে গিয়েছে। জি চ্যাং তখন বলে হঠাৎ করে সে কেন ফিরে আসলো। আচ্ছা যা হোক, ফিরে যেহেতু এসেছে তাকে আমার জন্মদিনের নিমন্ত্রণ পত্র পাঠাও। আগামীকাল আমার জন্মদিনে আমি কিং জুকে জিজ্ঞাসা করব হাইশিকে আমার প্যালেসে গার্ডে দেওয়ার জন্য। যেহেতু হাইশি একজন গার্ড ছিল, তাই রাজা তাকে যেখানে বলবে তার তো সেখানে গার্ড দিতে হবে। জি চ্যাং এর ওই অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি অনেক বুদ্ধিমান। হাইশিকে আপনার প্যালেসে গার্ড দিতে পাঠানো হলে হাইশির জীবন তো আপনার হাতের মুঠোয় থাকবে। তখন জিয়ান আরো বেশি দুর্বল হয়ে যাবে। এদিকে ডাক্তার জানায় প্রিন্সেস তিলান প্রেগনেন্ট। এটা শুনে তো জু অনেকটা খুশি হয়, তবে এই খুশি সে বাইরে প্রকাশ করতে পারে না। এখন তো সেই খুশি প্রকাশের অবস্থাতে সে ছিল না। আর তিলানও অসহায় দৃষ্টিতে জুয়ের দিকে তাকিয়ে থাকে। জু তখন বলে এই খবরটা যেন বাইরের কেউ জানতে না পারে এবং তিলানকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। গ্রাউন্ডেড বলতে তিলান বাইরে যেতে পারবে না এবং বাইরের কেউ তিলানের কাছে আসতে পারবে না। জু সেখান থেকে বের হয়ে যায়। তিলান বেচারির জন্য আমার খারাপই লাগে। যখনই সে একটু ভালো থাকতে যায়, তখনই কোনো না কোনো ঝামেলা এসে পড়ে। ও একটু শান্তিতেও থাকতে পারে না। এদিকে জিয়ান সারা রাত ধরে হাইশির পাশেই বসেছিল। সকালবেলা বাইরে থেকে শাওজি জিয়ানকে ডাক দেয়। তখন জিয়ান রুম থেকে বের হয়। শাওজি জিয়ানকে জানায় জি চ্যাং এর প্যালেস থেকে হাইশির জন্য জন্মদিনের নিমন্ত্রণ পত্র এসেছে, আর সেই নিমন্ত্রণ পত্রে হাইশিকে মেয়ে হিসেবে সম্বোধন করা হয়েছে। জিয়ান বুঝতে পেরে যায় যে জি চ্যাং জেনে গিয়েছে হাইশি মেয়ে। শাওজি আরো জানায় সে গোপন সূত্রে জানতে পেরেছে জি চ্যাং আজকে হাইশিকে তার প্যালেসে গার্ডের জন্য চাইবে। আর কিং জু ভাইয়ের প্রতি যে ভালোবাসা, সে তো এক চান্সে হাইশিকে জি চ্যাংকে দিয়ে দিবে। তবে জিয়ান তো এটা হতে দিবে না। সে তো ভালো করেই বুঝতে পেরেছিল জি চ্যাং এর উদ্দেশ্য ভালো না।
সে সাউজিকে কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়, আর তারপর সাউজি সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা হাইশিকে দেখতে পাই। সে ঘুম থেকে জেগে উঠে ঘরে কোথাও জিয়ানকে দেখতে পায় না। তখন সে বের হয়ে আসে। সারা প্যালেস যেহেতু ফাঁকা ছিল, সে স্বাধীনভাবে মেয়ে সেজে ঘোরাঘুরি করছিল। হাইশি জিয়ানকে খোঁজার জন্য জিয়ানের রুমেও যায়, তবে জিয়ান তখন সেখানেও ছিল না। একটু পরেই জিয়ান তার কাছে আসে এবং জানায় জিয়ান তার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। হাইশি এবার জিয়ানকে দেখে একটু একটু লজ্জা পাচ্ছিল। জিয়ান বলে আজ জি চ্যাং এর বার্থডে উপলক্ষে সে প্যালেসে যাচ্ছে, হাইশি তার সাথে যেতে চায় কিনা। হাইশি তো এক বাক্যে হ্যাঁ করে দেয়। এরপর যখন তারা খেতে বসে, জিয়ান নিজে হাতে খুব যত্ন করে হাইশিকে খাবার খাইয়ে দিচ্ছিল। হাইশি একটু লজ্জা পাচ্ছিল। হাইশি তখন জিয়ানকে বলে গত রাতে আমি খুব ক্লান্ত ছিলাম, এই কারণে হয়তো ঘুমিয়ে পড়েছি, তাই আমি আপনাকে সার্ভ করতে পারিনি, তবে আজ আমি জেগে থাকবো। বুঝতেই পারছেন তারা তাদের রোমান্সের বিষয়টি ইঙ্গিত করছিল। জিয়ান কোনো কথা বলে না। হাইশি খাবারটা খেতে খেতে মুগ্ধ হয়ে জিয়ানের দিকে তাকিয়ে থাকে। এরপর হাইশি আবারও তার ছেলের রূপে বের হয়। বাইরেই জিয়ান দাঁড়িয়ে ছিল। জিয়ান তখন হাইশিকে বলে ছেলে সেজে আজই তোমার শেষ দিন। হাইশি তখন বলে হ্যাঁ, আজকের পর থেকে আমাকে আর ছেলে সেজে ঘুরতে হবে না। আর তারপর জিয়ানকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে আজ রাজার সাথে পরিচয় করিয়ে দিতে নিয়ে যাচ্ছেন? এরপর থেকে কি আমি পাবলিকলি আপনার ওয়াইফ হিসেবে থাকতে পারবো? আমরা একসাথে সুখী জীবন যাপন করতে পারবো, একসাথে বৃদ্ধ হতে পারবো? জিয়ান তখন বলে আমাদের ফ্যামিলির কেউই বেশি দিন বাঁচে না। আমি যদি তোমার সাথে বৃদ্ধ হতে না পারি তাহলে কি তুমি আফসোস করবে? হাসি তখন বলে না, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। হাইশির এমন কনফিডেন্ট দেখে জিয়ান ইমোশনাল হয়ে হাইশিকে জড়িয়ে ধরে। হাইশি তো ভাবছিল জিয়ান তাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, তবে জিয়ানের মাথায় তো চলছিল অন্য প্ল্যান। সে হাইশিকে তার সেই রিংটা গলার নেকলেস হিসেবে পরিয়ে দেয়। হাইশিও বেশ খুশি ছিল। এরপরেই আমাদের অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়। জিচ্যাং এর 25টা ঈগল ছিল, তার মধ্যে কিছু সাদা পালকের আর কিছু সবুজ। জিচ্যাং সেগুলোর প্রদর্শনী করছিল। কিংজু যদি উড়ন্ত ঈগলগুলোর মধ্যে যে কোনো একটা সাদা পালকের ঈগলকে তীর মারতে পারে, তাহলে এমনটা বোঝা যাবে যে তিয়ানকের ভবিষ্যৎ সুন্দর। জিচ্যাং তার ঈগলগুলো ছেড়ে দিলে জু সত্যি সত্যি সাদা পালকের একটা ঈগলকে তীর লাগাতে সক্ষম হয়। সবাই তো জুয়ের জয় জয় করছিল। তখনই জিয়ান সাউজিকে কিছু একটা ইশারা করে। সাউজির হাতে ছিল একটা ঈগলের বাচ্চা। সে ওটাকে চাপ দিলে ঈগলের বাচ্চাটা ডাকতে থাকে। তখন উপর থেকে একটা ঈগল সেদিকে নেমে আসে। হাইশি কোনো একটা কারণে দৌড়ে পালাচ্ছিল, আর ঈগলটা তার পিছু করেছিল। সেই সময় জিয়ান হাইশির মাথার ব্যান্ডে তীর মারে, আর হাইশির চুলগুলো খুলে যায়। সবাই দেখতে পেয়ে যায় যে হাইশি একটা মেয়ে। সবাই তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। হাইশি অদ্ভুতভাবে জিয়ানের দিকে তাকিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না জিয়ান এইভাবে তার পরিচয় সবার সামনে তুলে আনবে। জো বিষয়টি বুঝতে পারে। সে তখন হাইশির দিকে এগিয়ে আসে আর খেয়াল করে হাইশির গলায় জিয়ানের সেই আংটি। পাস্টের একটা সিন থেকে দেখতে পাই জিয়ান জুকে বলছিল এটা তার বাবার দেয়া শেষ স্মৃতি, এটা সে কাউকেই দিবে না। আর এরপর প্রেজেন্টে জু জিয়ানের দিকে তাকায়। এই আংটি সে হাইশিকে দিয়েছে, তার মানে জিয়ান যে মেয়ের কথা বলেছে সেটা হাইশি। জু বুঝতে পেরে যায় জিয়ানের ভালোবাসার মেয়ে হাইশি। সে তখন হাইশির কাঁধে হাত দিয়ে তাকে উপরে নিয়ে যায়। হাইশি বারবার জিয়ানের দিকে তাকাচ্ছিল। সে ভাবছিল জিয়ান তাকে প্রোটেক্ট করবে, তবে জিয়ান চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সবাই এসে রাজার সামনে বসে যায় হাইশিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, কারণ সে মেয়ে হওয়া সত্ত্বেও ছেলে সেজে সবাইকে ধোঁকা দিয়েছে। তবে কিং জু বলে হাইশি তার একটা সম্পদ। সে আগে থেকেই হাইশির ব্যাপারে সবকিছু জানতো। এই ব্যাপারে সে কিচ্ছু শুনতে চায় না। এটা বলে সে হাইশিকে নিয়ে ভেতরে চলে যায়। আর জি চ্যাং অদ্ভুতভাবে জিয়ানের দিকে দেখছিল। সে তো বুঝতে পেরেছে জিয়ান ইচ্ছা করেই এটা করেছে। কিং জু হাইশিকে নিয়ে ভিতরে আসে। কিছুটা দূর আসার পর হাইশি কিং জু এর সামনে হাঁটু গেড়ে বসে বলে সমস্ত দোষ তার, যদি কোনো শাস্তি দিতে হয় সেটা যেন তাকেই দেয়া হয়। জু তখন রেগে গিয়ে বলে যদি তুমি বেঁচে থাকতে চাও আর জিয়ানকে সেফ রাখতে চাও তাহলে এখন থেকে চুপ করে থাকো। আর তারপর হাইশিকে বন্দি করে রাখার হুকুম দেয়। হাইশিকে কিন্তু কোনো জেলে না, একটা প্যালেসের মধ্যে আটকে রাখা হয়। একটু পরে হাইশির কাছে একটা মেয়ে আসে। তাকে হাইশির মেইড হিসেবে পাঠানো হয়েছিল, যে সবসময় হাইশির দেখাশোনা করবে। এই মেয়েটির নাম ইউরান। সে হাইশির জন্য মেয়েদের ড্রেস নিয়ে এসেছিল।
হাইশি ইউরানকে জিজ্ঞাসা করে লর্ড কিনহাই কোথায়, মানে জিয়ান। তবে ইউরান জানায় প্যালেসের বাইরের কোনো খবরই সে জানে না। এরপরেই দেখা যায় জিয়ান আসে জুয়ের সাথে দেখা করতে। জু তো জিয়ানের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে চাইছিল। সে বলছিল, এই বিষয়টা তুমি আমাকে আগে কেন বলনি? আমি তো বুঝতে পেরেছি হাইশি তোমার ভালোবাসার মেয়ে। তাহলে আমাকে আগে বললে কি এমন হতো? এখন তুমি আমাকে এইভাবে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছ, আমি তোমাকে কিভাবে বাঁচাবো? জিয়ান সরাসরি জুকে বলে, হাইশিকে আপনার কনসোর্ট হিসেবে নিয়ে নিন। এখানে সিন কাট হয়। দেখা যায় হাইশি একা একা রুমে বসেছিল। তখনই তার কাছে জিয়ান আসে। হাইশি দ্রুত জিয়ানের কাছে যায়। জিয়ান তখন হাইশিকেও ডিরেক্ট বলে, জু এবার তোমাকে কনসোর্ট হিসেবে গ্রহণ করবে। হাইশি প্রথমে মনে করে এটা হয়তো জিয়ানের অন্য কোনো প্ল্যান। হাইশি জিয়ানকে বলে, পুরোটা আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। তবে জিয়ান হাইশিকে বলে এটা তার কোনো প্ল্যান না, সে সত্যি সত্যি হাইশিকে কিং জুয়ের কাছে দিয়ে দিয়েছে। এটা শুনে তো হাইশি প্রচন্ড রেগে যায়। সে জিয়ানকে একটা থাপ্পড় মেরে দেয়। তবে জিয়ান চুপচাপ দাঁড়িয়েছিল। হাইশি আবারও জিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো? জিয়ানকে কোনো কথা বলতে না দেখে হাইশি বুঝতে পারে জিয়ান তাকে তিয়ানকিতে ফিরিয়ে আনার জন্য এই প্ল্যানটা করেছে। সে তখন জিয়ানকে বলে, এটা আমার জীবন, আমি তোমাকে আমার জীবন নিয়ে যা খুশি তাই করতে দিব না। এটা বলে হাইশি নিজের চুলের কাঁটা নিজের গলাতে ঢুকিয়ে দিচ্ছিল। তবে জিয়ান মাঝখানে হাত দিয়ে দেয় এবং জিয়ানের হাত ছিদ্র করে সেই কাঁটা এফোর ওফর হয়ে যায়। হাইশি হতাশ হয়ে সেখানেই বসে পড়ে। পাঁচটার একটা সিন থেকে দেখতে পাই জিয়ান হাইশিকে বাঁচানোর জন্য এটা করছিল। সে কিং জুকে বলছিল হাইশি অনেকটা জেদি, সে যদি বাইরে এভাবে থাকে তাহলে সে অবশ্যই মারা পড়বে। তবে আপনি যদি তাকে কনসোর্ট হিসেবে নিয়ে নেন তাহলে সে বেঁচে যাবে। আর তাছাড়া জিয়ানের হাতে তো আর বেশি সময় ছিল না। ডাক্তার বলে দিয়েছিল জিয়ানের হাতে শুধুমাত্র 1 মাসই সময় আছে। তাই সে হাইশির জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারে না। জুয়ের কাছে সে হাইশির নিরাপত্তার জন্যই দিচ্ছিল। জু তখন হাইশিকে কনসোর্ট হিসেবে নেওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে মন্ত্রিসভার মন্ত্রীরা শীতের রাতে প্যালেসের বাইরে আমরণ অনশন করছিল যাতে হাইশিকে মেরে ফেলা হয়। তখন তাদের বাড়ি থেকে বিভিন্ন লোকেরা আসে শীতের কাপড় এবং খাবার নিয়ে। তারা শীতে কাঁপতে কাঁপতেও আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিং জুয়ের কাছে এই খবরটা আসে। তবে সেই বিষয়টাকে বেশি পাত্তা দেয় না, কারণ তার মাথায় এখন এমনিতেই অনেক টেনশন ছিল। এরপরে দেখা যায় হাইশি মন খারাপ করে তাদের বিয়ের কথা চিন্তা করছিল। তখনই জু তার প্যালেসে আসে। জুকে দেখে হাইশি নিজের হাতে তলোয়ার তুলে নেয় এবং জুয়ের দিকে তলোয়ার তাক করে বলে তার কাছে না যেতে। জু তখন ইউনুস সহ সমস্ত সৈন্যদের বেরিয়ে যেতে বলে। সবাই বের হয়ে গেলে হাইশি তলোয়ার ছেড়ে জুকে গ্রেটিং করে এবং জিজ্ঞাসা করে এগুলো কি হচ্ছে। জু তখন বলে, তোমাকে আমি আমার কনসোর্ট হিসেবে গ্রহণ করছি। হাইশির তো আবারও মেজাজ খারাপ হয়ে যায়। সে আসলে জানতে চাচ্ছিল মূল কাহিনীটা কি, তার সাথে কি ঘটতে যাচ্ছে। তবে সে যখন জুয়ের থেকেও জানতে পারে যে তাকে জু বিয়ে করবে, তখন সে আবারও নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। তবে জু তাকে আটকাতে গেলে জুয়ের মুখে আঘাত লেগে যায়। তবে দেখা যায় সেই আঘাতটা জুয়ের মুখে না লেগে জিয়ানের মুখে লেগেছিল। আমরা কিন্তু আগেও খেয়াল করেছি জুয়ের যতই আঘাত লাগুক সেগুলো জিয়ানের গিয়ে লাগতো। জিয়ান তখন হাসিকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, এত বেশি জেদ ভালো না, তোমার ভালোর জন্যই এটা করা হচ্ছে। তবে হাইশি জুয়ের হাতে কামড় দিয়ে দেয়, আর সেই দাগটাও গিয়ে ওঠে জিয়ানের হাতে। জিয়ান সবকিছুই বুঝতে পারছিল। তারও তো প্রচন্ড মন খারাপ। জু হাইশিকে অজ্ঞান করে ফেলে। এরপরেই আমরা প্রিন্সেস তিলানকে দেখতে পাই। সে বিজির থেকে জানতে পারে যে মিস্টার হাইশি একজন মেয়ে। তিলান তখন আনমনে বলে ফেলে ও তাহলে ধরা পড়ে গিয়েছে। বিজি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি জানতেন? তখন তিলান স্বীকার করে যে সে হাইশির সাথে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিল হাইশি একজন মেয়ে। তবে হাইশি যেহেতু ছেলে সেজেই থাকতো তাই সেই বিষয়টা গোপন রেখেছিল। তিলান অস্থির হয়ে বলে তার এখন কিং জুয়ের কাছে যেতে হবে যাতে কিং জু হাইশিকে মৃত্যুদণ্ড না দেয়। বিজি তখন বলে, আপনার অস্থির হওয়ার কারণ নেই। কিংজু সিদ্ধান্ত নিয়েছে হাইশিকে সে নিজের কনসোর্ট হিসেবে গ্রহণ করবে। এটা শুনে তো তিলানের অনেকটা খারাপ লাগে। তবে সে এই বিষয়টা প্রকাশ করে না। সে বিজিকে তার হাতের খাবারটা দিয়ে বলে এটা গরম করে নিয়ে এসো, আর তারপর মন খারাপ করে বিছানায় বসে পড়ে। এদিকে হাইশি তৈরি হতেই রাজি হচ্ছিল না। তাকে তো সবার সামনে প্রেজেন্ট করতে হবে।
তখন কিং জু আসে হাইশির সাথে কথা বলার জন্য। হাইশি মন খারাপ করে পুলের মধ্যে বসেছিল। জু তার কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমাকে কামড় দাও। হাইশি তো প্রথমে বুঝতে পারে না। তারপর সে জুয়ের কথায় জুয়ের হাতে কামড় দিলে দেখতে পায় সেখানে কোনো দাগই হয়নি। জু তখন হাইশিকে বলে, আমি অনেক বছর ধরে কোনো ব্যথা অনুভব করি না। আর এরপর হাইশিকে সে চরম সত্যি একটা ঘটনা জানায়। আমরা তো আগেই শুনেছিলাম যে জিয়ান জুয়ের বাইশি। এখানে আমরা জানতে পারি বাইশি কি। বাংলায় বলতে গেলে বাইশি হচ্ছে একজন মানুষের পরিবর্তে আরেকজন মানুষ। একটা রিচুয়ালের মাধ্যমে একজনের বাইশি অন্যজনকে করা হতো। যেমন ধরুন, জিয়ান যেহেতু জুয়ের বাইশি, তাই জু কখনো ব্যথা অনুভব করবে না, কারণ জুয়ের উপর যে আঘাতগুলো হবে সেগুলোর ব্যথা পাবে জিয়ান। হাসি অবাক হয়ে বলে, জিয়ান তো আপনার বন্ধু, তাহলে আপনি জিয়ানের সাথে এটা কিভাবে করতে পারলেন? জু তখন বলে, এই বিষয়টা বংশ পরম্পরায় হয়ে আসছে। জিয়ানের বাবাও ছিল জুয়ের বাবার বাইশি। ফ্যাং ফ্যামিলির সবাই অনেক ছোটবেলায় প্যালেসে চলে আসতো এবং তারা রাজকুমারদের সাথে বড় হতো এবং বড় হয়ে রাজকুমারদের বাইশি হতো। তবে জিয়ান যেহেতু তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কখনোই চায়নি জিয়ান তার বাইশি হোক। তবে প্রিন্স ইয়ের যুদ্ধের সময় জু অনেকটা আহত ছিল। তখন জিয়ান নিজে নিজে সেই রিচুয়াল করেছে। হাইশি তখন বুঝতে পারে জিয়ান কেন তাকে দূরে ঠেলে দিচ্ছে। সে জুকে জিজ্ঞাসা করে এই বাইশি থেকে মুক্ত হওয়ার কোনো উপায় আছে কিনা। জু বলে, উপায় তো আছে। জিয়ান কখনোই রাজি হয়নি বাইশি থেকে মুক্ত হওয়ার জন্য। তবে কিছুদিন আগে জিয়ান সিদ্ধান্ত নিয়েছিল সে নিজেকে আমার বাইশি থেকে মুক্ত করবে। তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। রিচুয়াল করেও আমরা কোনো ফলাফল পাইনি। তোমাকে অনেক কিছু বলেছি, তবে তুমি যদি সত্যি জিয়ানকে কেয়ার করে থাকো, তুমি যদি চাও সে সেফ থাকুক, তাহলে তৈরি হয়ে বের হয়ে এসো। পুরোটাই তোমার হাতে। এটা বলে জু সেখান থেকে চলে যায়। জু সেখান থেকে যেতে হাইশি ইউরানকে ডেকে বলে, আমাকে তৈরি করে দাও। এরপরেই আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। সমস্ত মন্ত্রীরা তো গো ধরে বসেছিল হাইশিকে মৃত্যুদণ্ড দিতেই হবে, সাথে হাইশির মাস্টারকে দেশ থেকে বের করে দিতে হবে। জু তখন জানায় হাইশি ছোটবেলাতে একজন ইমর্টালের সাথে দেখা করেছে। তার মধ্যে অদ্ভুত পাওয়ার রয়েছে। সে ছোটবেলায় যে সব লুমিনাস পার্ল উদ্ধার করেছিল, সেই পাওয়ারগুলো সবাইকে দেখানো হয়। সবাই তো অবাক হয়ে যায়। তবে এর মধ্যে জিচ্যাং বলে ওঠে, এগুলো তো নকলও হতে পারে, কেননা এত বড় পার্ল কি আদৌ সম্ভব কিনা। তখন অন্যান্য মন্ত্রীরাও সন্দেহ তোলে যে এগুলো নকল। জিয়ান তখন বলে হাইশি প্রমাণ দিতে পারবে যে এগুলো নকল না। জু তখন ইউনুসকে বলে হাইশিকে কোর্টে ডাকার জন্য। তো এরপর হাইশি কোর্টে আসে। সে তো সুন্দর করে সেজেগুজে এসেছিল, তাকে অনেকটা সুন্দর লাগছিল। জিয়ান তো হাইশির দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। শত হলেও জিয়ানের একমাত্র ভালোবাসার মানুষ। যা হোক, হাইশি সেখানে এসে জানায় এই পাহাড়গুলো যে আসল, এটা প্রমাণ করতে তার শুধু একটু পানি লাগবে। তাকে পানি এনে দেয়া হলে সে তার হাতের তালুতে সে পানিটা নেয়। আর এরপর দেখা যায় হাইশির হাতের তালু উজ্জ্বল হয়ে গিয়েছে এবং সেই পাহাড়গুলো হাইশির হাতের তালুর ইশারায় উঠে আসে। মন্ত্রিসভার সবাই তো এটা দেখে অবাক হয়ে যায়। হাইশি তখন সবাইকে জানায় সে ছেলে হোক বা মেয়ে, সে দেশের জন্য অনেক কিছু করেছে। লর্ড কিনহাই তাকে অনেক ছোটবেলাতে গ্রাম থেকে তুলে এনেছে এবং তাকে দেশের সেবার জন্য তৈরি করেছে। লর্ড কিনহাই তাকে এমন ভাবে তৈরি করেছে যে সে ছেলে হয়ে যুদ্ধে যেতে পারে, আবার মেয়ে হয়ে রাজাকেও সার্ভ করতে পারে। আর এখন যখন সময় এসেছে, সে রাজাকে তার উপহার দিয়ে দিয়েছে। হাইশিকে লর্ড কিনহাই ছোটবেলা থেকেই শিখিয়েছে রাজার প্রতি লয়াল হওয়ার জন্য। তার উপর কিছুদিন আগে সে যুদ্ধে গিয়ে বেশ বীরত্বের সাথে হুয়াংজান পাসকে মুক্ত করেছে। এখানে তো তার মেয়ে হওয়া কোনো বাধা দিতে পারেনি। অনেক বাঘা বাঘা মন্ত্রীরাও তার এই কাজ করে দেখাতে পারবে না। তখন সবাই সহমত পোষণ করে যে হাইশি আসলেও হিরোর মতো কাজ করেছিল। এখন হাইশির মেয়ে হয়েছে বলে তো তার অবদানগুলো অস্বীকার করা যায় না। তবে এখন যেহেতু হাইশির পরিচয় এসে গিয়েছে, সে হাইশিকে তার যথাযথ সম্মান দিতে চায়। সে হাইশিকে কনসোর্ট চুরং টাইটেল দেয়। তখন মন্ত্রিসভার সবাই জুকে কংগ্রাচুলেশন জানায় নতুন কনসোর্টের জন্য। তবে জু জিয়ানকে আবারও জিজ্ঞাসা করে সে এটা করতে চায় কিনা। হাইশি তার একমাত্র ভালোবাসা, সে হাইশিকে এভাবে ছেড়ে দিতে চায় কিনা। ভবিষ্যতে জিয়ানের এটার জন্য পস্তাতে হতে পারে। জিয়ান তখন একটাই উত্তর দেয়, তার কোনো ভবিষ্যৎই নেই। এদিকে জি চ্যাং হতভম্ব হয়ে গিয়েছিল। জি চ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল জিয়ান অনেক বড় একটা রিস্ক নিয়েছে, সে তার পেছনের ব্রিজটা পুড়িয়ে দিয়েছে। আমি ভাবতেই পারিনি হাইশিকে সে কিং জুকে দিয়ে দিবে।
তারা এটা বুঝতে পারছিল না যে খবরটা কে লিক করলো, তবে এটুকু বুঝতে পেরেছিল যে তাদের প্যালেসে জিয়ানের কোনো স্পাই রয়েছে। তখন তারা একগড়া নতুন যতগুলো সৈন্য ছিল সবাইকে মেরে ফেলে। পরদিন সকালে হাইসি ডিরেক্ট চলে যায় জিয়ানের প্যালেসে। তার তো নিশ্চিত হতে হবে জুয়ের কথা। সে ডিরেক্ট জিয়ানের স্টাডিতে যায় এবং জিয়ানের হাত চেক করতে চায়। জিয়ান তো সেটা করতে দিতে চাচ্ছিল না। সে জোর করে জিয়ানের হাত চেক করে এবং দেখতে পায় জিয়ানের হাতে কামড়ের দাগ রয়েছে। হাইসি তখন জিয়ানকে বলে, আমি তোমাকে ডিরেক্ট একটা প্রশ্ন করব, উত্তর দাও, তুমি কি কিং জুয়ের বাইশি? জিয়ান তখন সরাসরি বলে দেয় হ্যাঁ। এরপর তো হাইসির আর কিছু বলার থাকে না। হাইসি কান্নায় ভেঙে পড়ে, তবে সে সেটা জিয়ানের সামনে প্রকাশ করতে চাচ্ছিল না। সে জিয়ানকে যাওয়ার আগে আরো একটা প্রশ্ন করে, তুমি আমাকে ছেড়ে দিয়ে কি পেলে? তোমার কি কখনো মনে হয়নি এই বাইশের জীবন থেকে বের হয়ে এসে নিজের একটা জীবন শুরু করতে, নিজের একটা ফ্যামিলি শুরু করতে? জিয়ান তখন বলে, মন চেয়েছে, তবে সেটা এখন পাস্ট। হাইসির আর কোনো কথা বলার শক্তি নেই। সে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। তবে জিয়ানও প্রচন্ড কষ্ট পাচ্ছিল। হাইসিকে আলাদা প্যালেস দেয়া হয়, আর এরপর চলে আসে হাইসি এবং কিংজু এর বিয়ের দিন। হাইসির গার্ডিয়ানের দায়িত্ব পালন করে জিয়ান। সে হাইসিকে নিয়ে বিয়ের রিচুয়ালের জায়গাতে প্রবেশ করে, তবে হাইসি একবারের জন্য জিয়ানের দিকে তাকায় না। সেখানে কিংজু আর হাইসির বিয়ে সম্পন্ন হয়। এই বিষয়টা বলতে যতটা ইজি মনে হচ্ছে, ড্রামাটা দেখলে আপনারা বুঝতে পারতেন ঠিক কতটা ইমোশনাল একটা সিন ছিল। হাইসি বাধ্য হয়ে সবকিছু মেনে নিচ্ছিল। তবে বিয়ের রিচুয়াল শেষে তারা যখন বের হচ্ছিল, আবারও জিয়ান অসুস্থ হয়ে পড়ে। জিয়ানকে দ্রুত ধরে ভিতরে আনা হয়। ডাক্তার জানায় জিয়ানের সময় কমে আসছে, কোনো ওষুধেই তো আর কাজ হবে না। জু পাগলের মতো চিৎকার করে বলতে থাকে যে কোনোভাবে জিয়ানকে বাঁচাতেই হবে, সে জিয়ানকে কোনোভাবেই হারাতে পারবে না। জিয়ান তখন বলে কয়ে জুকে শান্ত করে। জিয়ান তো সবসময় শান্তভাবেই থাকতো, এমন মনে হতো যে তার কিছুই হয়নি, তবে ভিতরে ভিতরে সে অনেক কষ্ট পেত। এরপরেই দেখা যায় জু হাঁটতে হাঁটতে আনমনে তিলানের প্যালেসের সামনে চলে আসে, আর তারপর সে যায় তিলানের সাথে দেখা করতে। এখন জুয়ের রাগ অনেকটা কমেছিল। সে তিলানকে সরি বলে এতদিন তাকে দেখতে না আসার জন্য। তিলান তখন বলে, আমি জানি আপনি কাজ নিয়ে অনেকটা ব্যস্ত ছিলেন। জু এসে তিলানের কোলে শুয়ে পড়েছিল, আর তিলান আস্তে করে তার মাথা মাসাজ করে দিচ্ছিল। তিলান অনেকটা লজ্জা পাচ্ছিল জুকে বিষ দেওয়ার ঘটনায়। সে বারবার জুয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। জু তখন বলে, আমি জানি তুমি কখনোই আমার ক্ষতি করার চেষ্টা করবে না, এই বিষয়টা তুমি মাথা থেকে বের করে ফেলো। তিলান জুকে কথা দেয় সে সবসময় জুয়ের পাশে থাকবে। জু মজা করে জিজ্ঞাসা করে কতদিন পর্যন্ত পাশে থাকবে। তিলান তখন বলে, সময়ের শেষ পর্যন্ত। কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যা হোক, জু সে রাতে তিলানের সাথেই থেকে যায়। সকালবেলা ইউনুস এসে জানায় যে হাইসি তাকে গ্রেটিং করার জন্য তার প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। জু তখন ইউনুসকে বলে, হাইসিকে জানিয়ে দাও তাকে কখনোই আমাকে গ্রেটিং করতে আসতে হবে না। তিলান তখন জুকে বলে, আপনি হাইসির গ্রেটিং কেন অ্যাকসেপ্ট করলেন না? আপনি কি ভাবছেন আমি কষ্ট পেতে পারি? জু তখন বলে, আরে বোকা, হাইসিকে তো আমি বাঁচানোর জন্য বিয়ে করেছি। তোমার কি মনে হয় আমি মেয়ে লোভী? আমার চরিত্রে সমস্যা আছে? আমি জিয়ান আর হাইসিকে নিরাপদ করার জন্যই হাইসিকে বিয়ে করেছি। কখনো না কখনো আমি হাইসিকে মুক্ত করে দিব, যাতে সে তার মতো স্বাধীন জীবনযাপন করতে পারে। এটা শুনে তো তিলান খুশি হয়ে যায়। সে তো জু আর হাইসির বিয়েতে একটু কষ্ট পেয়েছিল। সে তখন জুকে ধন্যবাদ দেয়। এরপর হাইসি আসে তিলানের সাথে দেখা করতে। এখন তো আর হাইসি ছেলে বেশে ছিল না। সে ডিরেক্ট তিলানের প্যালেসে এসে তার সাথে গল্প করতে বসে যায়। কথায় কথায় তিলান হাইসিকে জানায় সে শুরু থেকেই জানতো যে হাইসি মেয়ে। হাইসি তখন বলে, তাহলে তো আপনি আমাকে অনেক আগে থেকে প্রোটেক্ট করে যাচ্ছেন। তিলান তখন বলে, তুমি শুরু থেকেই আমার প্রতি অনেক ভালো ছিলে। প্যালেসে তুমি আমার প্রথম বন্ধু। পরবর্তী সিনে দেখা যায় দেশে নতুন দুর্যোগ এসে হাজির। কিং জু জানতে পারে জিপিং পোর্টে অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হওয়ার জন্য সেখানে ফসল হয়নি, সেখানে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে। তবে কিং জু এর অনুমতি নিয়ে সেখানে প্রচুর পরিমাণে খাদ্যশস্য পাঠানো হলেও সেখানকার মানুষজন দলে দলে জিপিং পোর্ট ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। তারা বুঝতে পারছে না খাদ্যশস্য পাঠানো সত্ত্বেও সেখানে এত সমস্যা কেন, আর সেই সমস্যার সমাধানের জন্য সেখানে কাউকে না কাউকে তো যেতেই হবে। তখন একজন মন্ত্রী সেখানে হাইসিকে পাঠানোর প্রস্তাব করে। তবে জিয়ান বলে, হাইসি এখন কিং জু এর কনসর্ট, সে তো আর অফিসিয়াল কেউ না, সে কিভাবে যাবে? তখন অন্য অন্য কিছু মন্ত্রীরাও তার সাথে সহমত পোষণ করে।
আবার কিছু মন্ত্রী ব্যঙ্গ করে বলে, এখন কনসার্ট হয়েছে তো কি হয়েছে, একসময় তো সে যুদ্ধ করিয়ে বেরিয়েছে, তার উপর সে নাকি ইমমর্টালের সাথে দেখা করেছে, তার মধ্যে অলৌকিক শক্তি রয়েছে, তাহলে সেই যাক না এই দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য। জু তখন ঝাড়ি মেরে বলে, হাইশি এখন আমার ফ্যামিলি, আর আমার ফ্যামিলির বিষয়ে আমি সিদ্ধান্ত নিব, আমি পরে জানাবো এই বিষয়ে আমি কি করব। এটা বলে সেদিনকার মতো কোর্ট শেষ করে। তবে কোর্ট থেকে ফেরার পরে জিয়ান অসুস্থ হয়ে পড়ে। কিং জু তখন ছিল প্রিন্সেস তিলানের প্যালেসে। ইউনুস দৌড়ে গিয়ে কিং জু এর কানে কানে বলে জিয়ান মারা যাচ্ছে। জু পাগলের মতো ছুটতে ছুটতে জিয়ানের কাছে আসে। ডাক্তার জানায় জিয়ানের সময় শেষ, সে হয়তো এখনই মারা যাবে, কোনো রকম কোনো ওষুধেই আজ জিয়ানের কাজ হচ্ছে না, এমনকি অনেকক্ষণ ধরে জিয়ানের জ্ঞানও ফিরছে না। জু কান্না করছিল আর জিয়ানকে বলছিল সে জুকে ছেড়ে যেতে পারে না। এদিকে হাইশিও জিয়ানকে নিয়ে দুঃস্বপ্ন দেখে। জিয়ান এখন কোনো ওষুধও খাচ্ছিল না, মানে সে গিলতে পারছিল না, যাই খাচ্ছিল তার রক্তবমি হচ্ছিল। জু চারদিকে লোক লাগিয়ে দেয় অ্যান্টিডোট খোঁজার জন্য, তবে এটা তো আদৌ কোনো অ্যান্টিডোট ছিলই না। এদিকে এই সব কিছু না জানা হাইশি প্ল্যান করে মনে মনে সে জিয়ানকে কিং জু এর বার্ষি থেকে মুক্ত করবে। তখন সে ইউরানকে বলে লাইব্রেরি থেকে তাকে কিছু বই এনে দেওয়ার জন্য। ইউরান হাইশিকে বাইশি সম্পর্কিত বই এনে দেয়। হাইশি দিনরাত পরিশ্রম করে খুঁজতে থাকে কিভাবে জিয়ানকে সে বাইশি থেকে মুক্ত করতে পারে। হাইশি তো ঘুম নাওয়া খাওয়া সব শিখে তুলে সারাদিন পড়াশোনা করছিল। পড়াশোনা বলতে বাইশি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই উপায়। হাইশি রাতে সেই বইগুলোর উপরে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইউরান এসে হাইশিকে ডেকে তোলে। সে জানায় প্যালেসের বাইরে একটি মেয়ে অনেক কান্নাকাটি করছে, সে হাইশির সাথে দেখা করতে চাচ্ছে। হাইশি তো এটা শুনে বসে থাকবে না। ইউরান তাকে নিষেধ করা সত্ত্বেও হাইশি বেরিয়ে যায় ওই মেয়েটির সাথে দেখা করতে। ওই মেয়েটি জানায় সে প্যালেসের একজন মেইড, তবে তার বাড়ি জিপিং পোর্টে। জিপিং পোর্টে তার মা ভাই বোন খুবই বিপদে পড়েছে। এই মেয়েটি স্বপ্নে দেখেছে তার ভাই হারিয়ে গিয়েছে এবং তার মা না খেয়ে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। মেয়েটি প্রচন্ড কান্নাকাটি করছিল এবং হাইশির কাছে সাহায্য চাচ্ছিল। হাইশি তখন বলে সে কিভাবে সাহায্য করতে পারে। ওই মেয়েটি বলে সে জানে হাইশি ইমমর্টালের সাথে দেখা করেছে, তার মানে হাইশির অলৌকিক ক্ষমতা আছে। হাইশি যদি জিপিং পোর্টে যায় তাহলে সেই সমস্যার সমাধান করতে পারবে। আসলে এই মেয়েটিকে জি চ্যাংয়ে পাঠিয়েছিল, মানে জি চ্যাং এই মেয়েটিকে ঠিক করে দিয়েছিল যাতে হাইশি জিপিং পোর্টে যায়। আর জিপিং পোর্টে গিয়ে হাইশি যদি এই সমস্যার সমাধান না করতে পারে তাহলেই তো হাইশির সমস্ত জারিজুরি শেষ। সে যে ইমমর্টালের সাথে দেখা করা নিয়ে মিথ্যা কথা বলেছে, মানে জি চ্যাং মনে করতো যে হাইশি মিথ্যা বলেছে, এই বিষয়টা সবার সামনে চলে আসবে। সে সেখান থেকে ডিরেক্ট কিং জু এর কাছে যায় এবং তাকে অনুরোধ করে হাইশিকে জিপিং পোর্টে পাঠানোর জন্য। কিং জু এর তো এমনি মাথা নষ্ট অবস্থা, সে জিয়ানকে নিয়ে পাগল প্রায়, তার উপর হাইশি এসে আবার আবদার করে। জু তখন হাইশিকে বলে তুমি তাহলে আমার বার্ডেন শেয়ার করতে চাচ্ছ, মানে জুয়ের সমস্যার সময় জুয়ের পাশে থাকতে চাচ্ছে কিনা। হাইশি তখন জানায় সে জুয়ের কনসর্ট, তার আগে সে দেশের সেবক, তাই সে জিপিং পোর্টে যাওয়ার জন্য রাজি। জু তখন হাইশিকে ইন্সপেকশনে সিল দিয়ে দেয়, মানে ওই সিল দেখালে কেউ তাকে কোনো তল্লাশি করা থেকে আটকাতে পারবে না। হাইশি ওই সিলটা নিয়ে সম্মানের সাথে সেখান থেকে বের হয়ে যায়। তবে সেখান থেকে হাইশি আবার আসে জিয়ানের প্যালেসে। সাউজি হাইশিকে গ্রেটিং করে জানায় জিয়ান তো প্যালেসে নেই, সে কোথাও বেরিয়েছে। হাইশি তখন জানায় সে সাউজির কাছে এসেছে। সে সাউজির কাছে গোপনে কিছু সৈন্য চায় যারা হাইশিকে দূর থেকে ফলো করবে এবং সময় মতো সাহায্য করবে। হাইশিকে ম্যাডাম পার্ল উপাধি দেওয়া হয় এবং হাইশি বেরিয়ে পড়ে জিপিং পোর্টের উদ্দেশ্যে। তারপরে কিংজু আবারও লেগে যায় অ্যান্টিডোট খোঁজায়। তখনই ইউনুস এসে কিংজুকে খবর দেয় প্রিন্সেস তিলান তাকে ডেকেছে, সেটা অ্যান্টিডোটের বিষয়ে। জু তো পাগলের মতো ছুটে যায় তিলানের কাছে। তিলান তখন একটা বই দেখায় যেটার উপর পানি দিলে কিছু লেখা ভেসে উঠছিল, আর সেখানে ওই বিষের অ্যান্টিডোটের ব্যাপারে লেখা ছিল। সেখান থেকে তারা বুঝতে পারে লুমিনাস পার্ল যদি খাওয়ানো হয় তাহলে ওই বিষটা আস্তে আস্তে রিমুভ করা সম্ভব, তবে সেটা তো একবারে হবে না। তবে লুমিনাস পার্ল খাওয়ালে বিষের প্রভাবটা কিছুটা কমে আসবে। জু সেটাই করে, সে ডাক্তারকে বলে লুমিনাস পার্ল গুঁড়ো করে আনতে। আর সেটা যখন জিয়ানকে খাওয়ানো হয় সেটা খাওয়ার পর জিয়ান আবারও রক্ত বমি করে। তবে ডাক্তার যখন জিয়ানের পালস চেক করে সে বুঝতে পারে জিয়ানের পালস আগে থেকে কিছুটা ভালো, মানে বিষের প্রভাব কিছুটা কমেছে।
তারা তো হাঁপ ছেড়ে বাঁচে যে কোনো একটা উপায় তো হলো, অন্তত কিছুদিন জিয়ানকে বাঁচিয়ে রাখা যাবে। তবে টেনশনের বিষয় হচ্ছে এখন তো আর লুমিনাস পার্ল সংগ্রহ করা হয় না। লুমিনাস পার্ল ছিল লিমিটেড, সেটা শেষ হলে জিয়ানের কি হবে? তবে যা হোক, আপাতত তো জিয়ান কিছুটা সুস্থ। এরপরেই দেখা যায় হাইসি জিপিং পোর্টের উদ্দেশ্যে যখন যাচ্ছিল, রাস্তায় সে কিছু গরিব দুস্থ লোকদের দেখে যারা কোথাও একটা যাচ্ছিল। ইউরান তখন অবাক হয়ে প্রশ্ন করে, তাদেরকে তো খাদ্যশস্য পাঠানো হয়, তারা সেগুলো না নিয়ে কোথায় যাচ্ছে? হাইসিও বুঝতে পারে না কি হচ্ছে। তখন সে ইউরানের থেকে এখানকার অফিসারদের ব্যাপারে জিজ্ঞাসা করে। খাদ্যশস্য বন্টনের দায়িত্বে ছিল দুইজন অফিসার, একজনের নাম মিস্টার চেন, অন্যজন মিস্টার বাইলি। এরপরেই দেখা যায় জিপিং পোর্টে সেই দুইজন অফিসার কানাঘুষা করছিল। তারা ভয় পাচ্ছিল যে হাইসি এসে কি না কি করবে। তখন মিস্টার বাইলি নামে যে অফিসার ছিল, সে বলছিল, আরে হাসি তো একটা মেয়ে, তাকে কিছু সোনার গয়না উপহার দিয়ে দিলেই সে ভুলে যাবে। সে তো এখানে এসেছে শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য। এমনকি কখনো হয় যে কেউ ইমর্টালের সাথে দেখা করে? তারা আসলে হাইসিকে পাত্তাই দিচ্ছিল না। একটু পরে হাইসি সেখানে এসে পৌঁছায় এবং মিস্টার বাইলি আর মিস্টার চেন হাইসিকে খুব সুন্দরভাবে গ্রেটিং করে ওয়েলকাম জানায়। এরপর হাইসিকে যখন খাবার দেওয়া হয়, তখন মিস্টার চেন এটা তুলে ধরে যে এখানে অনেক অভাব, তাই তারা ঠিকভাবে নিজেরাই খেতে পারে না, যে কারণে হাইসির জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারেনি। তবে হাইসি বলে এগুলো কোনো বিষয় না, আর হাইসি দুর্ভিক্ষ নিয়ে কোনো কথাই তোলে না। বরং সে মিস্টার চেনকে বলে, আমি শুনেছি আপনাদের এইখানে নাচনেওয়ালি দল আছে, আমি চাই তারা আমার সামনে এসে পারফর্ম করুক। এখানে যখন এসেছি তাদের পারফরমেন্স দেখেই যাব। হাইসির এমন ব্যবহারে মিস্টার বাইলি আর মিস্টার চেন তো খুশি হয়ে যায়। তারা ভাবতে থাকে হাইসি কিছুই বোঝে না। মিস্টার বাইলি মিস্টার চেনকে বলে, আমি বলেছিলাম না সে এসেছে শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য? মিস্টার চেন তখন বলে, এমনটা হলেই ভালো হয়, তবে এমনটা তো হওয়ার ছিলই না। রাতের বেলা হাইসি তার আসল রূপে চলে আসে। সে ছদ্মবেশ ধরে প্যালেস থেকে বের হয়ে যায় এবং তার ড্রেস পরিয়ে একজনকে রেখে যায়। সাথে সে ইউরানকে বলে যায়, বলবে আমি বৃষ্টির জন্য প্রার্থনা করছি। 3 দিন 3 রাত আমি ঘর থেকেও বের হব না, কারোর সাথে কথাও বলবো না। আর এই 3 দিন হাসির সময় নেয় ইনভেস্টিগেশন করার জন্য। হাসি রাতের বেলা সেখানে যায় যেখানে দুর্ভিক্ষ নিপীড়িত লোকদের খাবার দেওয়া হচ্ছিল। গিয়ে দেখতে পায় তাদেরকে কুড়ো দিয়ে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। আমাদের এলাকাতে এটা কুড়োই বলে, বা ধানের তুষ, যা গরুকে খাওয়ানো হয়। যা হোক, এই গরুর খাবারও সবার ভাগ্যে জোটে না। কিছু মানুষকে খাবার না দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। হাসি তাদের সাথে কথা বলে জানতে পারে খাবার তো তারা অনেকদিন ধরেই চোখে দেখে না। এই কুড়ো দিয়ে রান্না করা স্যুপ দেওয়া হয়, তাও তারা পেট ভরে খেতে পারে না। এসব গরুর খাবার কি আর মানুষেরা খেতে পারে নাকি? তাই দলে দলে তারা জিপিং পোর্ট ছেড়ে বের হয়ে যাচ্ছে। তবে এখান থেকে বের হয়ে যেতেও শান্তি নেই। তারা যে রাজ্যে যাচ্ছে সেই রাজ্য থেকে তাদেরকে হয় তাড়িয়ে দেওয়া হচ্ছে, না হলে মেরে ফেলা হচ্ছে। হাসি এখানকার অবস্থা পুরোপুরি বুঝতে পারে এবং এটাও জানতে পারে এখানে যত শস্য পাঠানো হয় সেগুলো চড়া দামে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয় এবং এখানকার লোকদের গরুর খাবার খাওয়ানো হয়। পরদিন সকালবেলা মিস্টার চেন আর বাইলি আসে হাইসির সাথে দেখা করতে। তারা সেই নাচনেওয়ালি গ্রুপকে নিয়ে এসেছিল। তবে ইউরান জানায় হাইসি কারোর সাথে কথা বলবে না। মিস্টার চেন ইউরানের উপর জোর করলে উপর থেকে একজন জোর গলায় বলে, আমি এখন প্রার্থনা করছি, আমার ডিস্টার্ব হচ্ছে। তবে মিস্টার চেনের এই গলাটা শুনে সন্দেহ হয়, তাই সে রাতের বেলা একজনকে পাঠায় যে সেটা হাইসি কিনা এই বিষয়টা পরখ করতে। আর সে এসে দেখতে পায় সেখানে তো হাইসি ছিল। আসলে হাইসি এই বিষয়টা আগেই জানতো যে তাকে পরখ করে দেখতে আসা হবে। ওই লোক গিয়ে লর্ড চেনকে জানায় সেটা তো হাইসি। তখন মিস্টার চেন অনেকটা নিশ্চিত হয়। তবে হাইসি জানতে পারে গ্রেইনের শিপগুলো এখনো রওনা দেয়নি, কারণ মিস্টার চেন সেগুলোকে 2 দিন পরে আনার সিদ্ধান্ত নিয়েছে। হাইসি তখন নিজ দায়িত্বে চিঠি লিখে দেয় শিপগুলোকে রওনা করে দেওয়ার জন্য। হাসির ব্যাকআপে তো কিছু সৈন্য ছিলই। এদিকে জিয়ান কিছুটা সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ হয়ে সে যখন জানতে পারে যে হাসি জিপিং পোর্টে চলে গিয়েছে, সে তখন জেদ ধরে বসে সেও জিপিং পোর্টে যাবে। সে হাইসিকে বাঁচানোর জন্য যেতে চাচ্ছিল। জিপিং পোর্টে হাইসি যে কোনো বিপদে পড়তে পারে, তবে কিং জু তো জিয়ানকে যাওয়ার অনুমতি দিবে না। আর জিয়ান সিদ্ধান্ত যেহেতু নিয়েছিল সে যাবে, সে কিং জুকে ম্যানেজ করে ফেলে। কিং জু বাধ্য হয়ে জিয়ানকে অনুমতি দেয় যাওয়ার জন্য। জিয়ান তার প্যালেসে ফিরে আসে এবং সাউজিকে বলে সে বের হয়ে যাবে, তবে সে কোনো সেনাবাহিনী নিয়ে যাবে না, একাই যাবে। ডাক্তার তখন জিয়ানকে কিছু পার্লের গুঁড়ো দিয়ে দেয়
এবং বলে নিয়ম করে সেগুলো খাওয়ার জন্য। এরপরেই দেখা যায় সেখানকার লোকদের যখন দুপুরে খাবার দেয়া হচ্ছিল, একজন বলে তার পেট ভরেনি, তাকে যেন আর একটু স্যুপ দেয়া হয়। তবে সেখানকার সৈন্য ওই লোকের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর তারা তো শেষের দিকে যারা থাকতো তাদেরকে খাবার দিতেই পারতো না। তার উপর এখন এই গরুর খাবারটাও অনেকটা পাতলা হয়ে গিয়েছিল। সেখানকার লোকেরা বলছিল একে তো গরুর খাবার, তার উপর এত পাতলা, আমরা তো অপুষ্টিতে ভুগে মরে যাব। শুনেছিলাম ম্যাডাম পার্ল আমাদের বাঁচাতে এসেছে, কিন্তু সে তো একবার আমাদের দেখতেও আসলো না। তখন সেখানকার একজন সৈন্য চিৎকার করে বলে সে বৃষ্টির জন্য প্রার্থনা করছে, তার কি তোমাদের সাথে দেখা করতে আসার সময় আছে? তখন সেখানকার লোকজনেরা ফুঁসে ওঠে, বলতে থাকে ম্যাডাম পার্ল একজন মিথ্যাবাদী। দূর থেকে মিস্টার বাইলি আর মিস্টার চেন এগুলো দেখছিল। মিস্টার বাইলি তখন মিস্টার চেনকে বলে আপনার কি মনে হয় ম্যাডাম পার্ল কি আসলেও বৃষ্টি নামাতে পারবে? মিস্টার চেন তখন বলে যে কোনো ভাবে তাকে জিপিংপোর্ট থেকে তাড়াতে হবে। আর এরপরে তারা চলে আসে সেই হোটেলে যেখানে হাইসি ছিল। ইউরান তাদেরকে আটকায়, তবে মিস্টার চেন বলে ম্যাডাম পার্লের এখানে আর বেশিক্ষণ থাকা সেফ হবে না। জনগণ সবাই ক্ষেপে উঠেছে, তারা হয়তো ম্যাডাম পার্লের উপর আক্রমণ করতে পারে। আর তারা বিশ্বাস করছিল না যে বৃষ্টি নামবে, অপমানজনক কথা বলছিল। ঠিক তখনই আকাশে মেঘ করে এবং আকাশ ভেঙে বৃষ্টি নামে। মিস্টার চেন আর মিস্টার বাইলি তো অবাক হয়ে যায়। সেখানকার লোকেরা আনন্দে মেতে ওঠে যে বৃষ্টি হচ্ছে, অনেক বছর পরে এখানে বৃষ্টি নামলো। তারা আনন্দ করছিল আর বলছিল এখন আর তাদের কোনো দুঃখ থাকবে না, এখন আর তাদের কোনো ক্ষুধা থাকবে না। তবে মিস্টার চেন আর মিস্টার বাইলি এই বিষয়টা হজম করতে পারছিল না। তার মানে হাইসির মধ্যে সত্যি অলৌকিক কোনো ক্ষমতা রয়েছে। হাইসি বেরিয়ে আসে এবং বলে 3 দিন ধরে সে প্রার্থনা করেছে, তাই সে কারোর সাথে দেখা করতে পারেনি, এজন্য সে ক্ষমা প্রার্থী। তবে এবার তো হাইসির উপরে কথা বলার কেউ নেই, হাইসি সত্যি সত্যি বৃষ্টি নামিয়ে দিয়েছে। হাইসি মিস্টার চেনকে জিজ্ঞাসা করে তাদের কাছে আর কতদিনের শস্য মজুদ আছে। মিস্টার চেন তখন বলে 10 দিন হবে। হাসি তখন বলে তাহলে আপনি স্যুপটা আরেকটু ঘন করে দিন, কারণ 3 দিনের মধ্যে নতুন শস্য চলে আসবে। আমি চিঠি লিখে শস্য আনার ব্যাপারে বলে দিয়েছি। এদিকে জিয়ান তো জিপিং পোর্টের উদ্দেশ্যে চলে এসেছিল। মাঝে এসে তার সেই সৈন্যের সাথে দেখা হয় যে দূর থেকে হাসিকে ফলো করছিল। তারা আবার একসাথে রওনা দেয়। এদিকে হাসির কাছে খবর আসে শিপ চলে এসেছে। সাথে সে আরো বলে কিঞ্জু তাকে সেই ক্ষমতা দিয়ে দিয়েছে, সে এখানে করপ্টের যত অফিসার আছে সবার মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারবে। তাই সে অন্যায়কারী যাদেরকে পাবে সবাইকে মৃত্যুদণ্ড দিবে। তবে ইউরান একটা বিষয় ভেবে অবাক ছিল, কিভাবে হাইসি বৃষ্টি নামালো। হাইসি তখন বলে আমি যখন এই হোটেলে প্রবেশ করি তখন আমি রেইন লিলি ফুটতে দেখেছিলাম। রেইন লিলি এই জায়গায় তেমন কমন না হলেও আমার গ্রামে প্রচুর কমন। আমার গ্রামের লোকেরা রেইন লিলি দেখে বৃষ্টি আসবে কিনা বুঝতে পারতো। এই ফুলগুলো যখন একদম লাল বর্ণের ফুটে যায় তার মানে কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে। আর আমি এই ফুলগুলো দেখে আন্দাজ করেছিলাম যে কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে, আর হয়েছেও তাই। ইউরান হাসির বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হয়ে যায়। এরপর হাসি চলে আসে আশ্রয় কেন্দ্রে। সেখানে এসে সে শস্যগুলোকে চেক করতে চায়। মিস্টার বাইলি আর মিস্টার চেইন তো হাসিকে শস্য দেখাচ্ছিল। তখন হাসি বলে সে তার নিজ দায়িত্বে কিছু বস্তা খুঁজে বের করেছে। তখনই কিছু সৈন্যরা গাড়ি ভর্তি করে বস্তা নিয়ে আসে, আর তার মধ্যে দেখা যায় ভুসি বা কুড়ো, যেগুলো তারা এতদিন লোকদেরকে খাওয়াতো। হাসি তখন মিস্টার চেন আর মিস্টার বাইলিকে এগুলোর জন্য দায়ী করে এবং তাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়। মিস্টার চেন তো নিজের শাস্তি মাথা পেতে নেয়। তবে মিস্টার বাইলি বলে তার কিছু বলার আছে, সে মরতে রাজি আছে, তার কোনো সমস্যা নেই। তবে মিস্টার চেন অনেক ভালো মানুষ। এখানে আমরা জানতে পারি এই দুইটা তো খারাপ না, এই দুইটা আসলে এখানকার মানুষদেরই রক্ষা করছিল। এখানে যে শস্যগুলো পাঠানো হতো সেগুলো ছিল খুবই সামান্য পরিমাণে, যা দিয়ে এখানকার মানুষদের ক্ষুধা নিবারণ সম্ভব না। তাই তারা ওই শস্যগুলো বিক্রি করে যে টাকা হতো সেই টাকা দিয়ে আরো বেশি পরিমাণে কুড়ো কিনে আনতো, যাতে করে তারা কিছু হলেও খেয়ে জীবন বাঁচাতে পারে। তখন হাসি বুঝতে পারে এই শস্য লুটপাটের ঘটনায় উপর মহলের কেউ জড়িত। তখনই আবার বৃষ্টি নামতে শুরু করে। হাসি জানায় নতুন করে শস্য আসছে, তারা প্রায় পৌঁছে গিয়েছে। সেখানকার সমস্ত মানুষ চিৎকার করে হাসির জয় জয়কার করছিল। তারা বলছিল ম্যাডাম পার্ল তাদেরকে বাঁচিয়েছে। বৃষ্টির পানিতে হাত দিতেই তো হাসির হাত জ্বলজ্বল করে ওঠে। তখন তারা হাসিকে ঈশ্বরের দূত বলে চিৎকার করতে থাকে। দূর থেকে এই বিষয়গুলো জিয়ান দেখছিল। সে তখন বুঝতে পারে হাসি এখন নিরাপদ।
তার আর হাইশিকে ফলো করতে হবে না, তাই সেখান থেকে চলে যায়। রাতের বেলা হাইশি যখন ঘুমাচ্ছিল, জিয়ান চুপি চুপি আসে হাইশিকে একবার দেখতে। হাইশির ঠান্ডা লেগেছিল, সে একটু অসুস্থ ছিল। জিয়ান মনে করে হাইশি ঘুমাচ্ছে, তাই সে আস্তে আস্তে গিয়ে হাইশির পালস চেক করার চেষ্টা করে। হাইশি তখন চোখ বন্ধ অবস্থাতেই বলে, তুমি আমার সাথে একটু কথা বলো। ভয় নেই, আমি চোখ খুলে তাকাবো না, তোমাকে আমার চোখে চোখ রাখতে হবে না। জিয়ান সেখান থেকে চলে যেতে চাচ্ছিল, তখন হাইশি জিয়ানের হাত টান দিয়ে ধরে। আর তারপর সে জিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি জিপিং পোর্টে কেন এসেছো? তুমি কি আমাকে নিয়ে চিন্তিত ছিলে? জিয়ান স্বীকার করে সে হাইশিকে নিয়ে চিন্তায় ছিল। হাইশি তখন বলে, তুমি চিন্তা করো না, তুমি যে আমার কাছে এসেছিলে এটাকে আমি আমার একটা স্বপ্নই ধরে নিব, যে স্বপ্নের অস্তিত্ব চোখ খুললে আর থাকে না। জিয়ানের তো হাইশির এসব কথা অনেক খারাপ লাগে। তারপর সে হাইশিকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। ব্যাস, তাদের কথাবার্তা শেষ। অনেক অব্যক্ত কথা অব্যক্ত রেখে জিয়ান সেখান থেকে বিদায় নেয়। পরদিন হাইশি নিজে হাতে সেখানকার লোকদের খাবার দেয়। জিয়ান দূর থেকে হাইশিকে দেখছিল, আর তার খুবই ভালো লাগছিল। তবে হাইশিও এই বিষয়টা জানতো যে জিয়ান গোপনে তাকে দেখছে। হাইশি মিস্টার চেন আর মিস্টার বাইলিকে নিয়ে ইনভেস্টিগেশন করে। মুখের কথাতে তো বিশ্বাস করা যায় না, তবে সে দেখতে পায় সত্যি সত্যি মিস্টার চেন 250 কেজি শস্য বিক্রি করে দিয়ে প্রায় 3500 কেজি কুড়ো নিয়ে এসেছিল, যেগুলো তাদের অনেক দিন চলে যেত। অর্থাৎ মিস্টার চেন তাদের ভালোর জন্যই এমনটা করতে বাধ্য হয়েছিল। তবে কাজ করতে করতেও হাইশি বুঝতে পারে জিয়ান তাকে দূর থেকে দেখছে, আর এটা ভেবে হাইশি একটা হাসি দেয়। হাইশি মিস্টার চেন আর মিস্টার বাইলিকে ক্ষমা করে দেয়। এরপর থেকে আর কখনোই এমন হবে না। যতটুকু শস্য তিয়ানকি থেকে পাঠানো হবে, ঠিক ততটুকুই শস্য মিস্টার চেন পাবে। আর এটা নিয়ে সে যেন জিপিং পোর্টের সবার বেশ ভালো দেখাশোনা করে। তবে হাইশি যে জিপিং পোর্টের ঝামেলাটা সমাধান করে ফেলেছে, এটা নিয়ে কিং জু অনেকটা খুশি ছিল। ইউনুস কিং জুকে বলছে সে আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছে, তবে সে আসলেও একটা লিজেন্ড। তাকে যদি আপনি সুযোগ না দিতেন, হয়তো সে তার সক্ষমতা কখনোই দেখাতে পারতো না। তবে জুয়ের তখনও জিয়ানের জন্য খারাপ লাগছিল। বেচারা হাসির মতো একটা মেয়ের সাথে জীবন কাটাতে পারলো না। এদিকে হাসি যখন জিপিং পোর্ট থেকে চলে আসবে, সেখানে সবাই হাসির প্রতি অনেক খুশি ছিল। হাসি সেখান থেকে বের হয়ে আসার সময় এলাকার মানুষের উচ্ছ্বাস দেখেই বোঝা যায় তারা সবাই হাসিকে ঠিক কতটা ভালোবেসেছে। জিয়ান দূর থেকে হাসির এই সফলতা দেখছিল। হাসি একবার তাকিয়ে জিয়ানকে দেখতে পায়, তবে পলক ফেলতেই জিয়ান আবার সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর হাসি জিপিং পোর্ট থেকে রওনা দিয়ে দেয় তিয়ানকের উদ্দেশ্যে। এরপরে আমাদের অদ্ভুত একটা লোককে দেখানো হয়। সে একটা কাপড়ের দোকানে প্রবেশ করে এবং সে কিছু একটা দেখায়, যেটা দেখানোর পর কাপড়ের দোকানের মেয়েটি তাকে ভিতরে নিয়ে যায়। আর দেখা যায় এটা ছিল লিউয়ের দোকান। লিউ এখানে কাপড়ের দোকান চালাতো। ওই লোকটি এসে লিউকে জিজ্ঞাসা করে তার এখানে কাপড়ের দোকান চালাতে কেমন লাগছে। লিউ তখন বলে সে বরাবরই এসবের সাথেই যুক্ত ছিল, তাই তার খুব একটা খারাপ লাগছে না। আসলে এই লোকটি লিউয়ের থেকে খবর নিয়ে দিত আর্লিকে, এবং আর্লির থেকে লিকে। যা হোক, আমরা জানতে পারি লিউ লেফট হুকুর খবরাখবর রাইট হুকুতে পাঠাতো জুইং এর জন্য। তবে তখনই লিউয়ের দোকানে লিউয়ের দান আসে। লিউয়ের দান তো আর্লির সেনাপতি ছিল, সাথে সেখানে আর্লির মেয়ে তারাও এসেছিল। প্রথমে তো সু ভয় পেয়ে যায়, তবে লিউয়ের দান বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে এখানে তারার জন্য ড্রেস কিনতে এসেছে, কারণ তারা শুনেছে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন ড্রেস চয়েস করছিল, তখন সে জুইং এর ব্যাপারে কথা বলছিল। বাইরে থেকে সেটা লিউ শুনতে পায় এবং তার খুবই ভালো লাগে, কারণ তারা বলছিল জুইং হচ্ছে তাদের ক্লানের হিরো। জুইং এর সাথে কথা বলতে তো সবাই পছন্দ করে। এরপরেই আমরা জুইংকে দেখতে পাই যে আর্লির থেকে কিছু সৈন্য চাচ্ছিল, কারণ সে লাঞ্জিতে যাবে। আসলে দুও লাঞ্জির উপর আক্রমণ করেছে লাঞ্জিকে দখল করে নেওয়ার জন্য। তবে লাঞ্জ যেহেতু আবার নতুন করে তাদের রাজ্য পেয়েছে এবং একটা ভগ্নদশা ছিল, তাই তারা তো প্রতিরোধ করার মতো অতটা শক্তিশালী ছিল না। তাই জুইং চাচ্ছিল লাঞ্জিকে সাহায্য করতে। তবে আর্লি বলে সে জুইংকে একটা শর্তে সাহায্য করতে পারে, জুইং যদি তার মেয়ে তারাকে বিয়ে করে। এই লোকটার মধ্যে না আসলে সমস্যা আছে, সে সবসময় কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঢুকে যায়। জুইং এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে তো লিউকে মনে প্রাণে ভালোবাসে, যদিও লিউ এখন বেঁচে নেই। এখানে আর্লি একটা কাপড়ের টুকরো জুইংকে দেয়। জুইং তখন জিজ্ঞাসা করে এই খবরগুলো আপনাকে কে দেয়। আর্লি তখন বলে তোমার খবর পাওয়া নিয়ে কথা, কে দিচ্ছে এটা তো তোমার দেখার বিষয় না,
তবে জুইং এর ওই কাপড়টা দেখে বারবার লিউয়ের কথা মনে হতে থাকে। তারপর আবার সে নিজেকে সান্ত্বনা দেয় যে লিউ 6 মাস আগে মারা গিয়েছে। লিউ কোথা থেকে আসবে? একটু পরে তারা দৌড়ে জুইং এর কাছে আসে। তারা আসলে জানতো জুইং অন্য কাউকে ভালোবাসে। তবে তারা বলে সে জুইংকে ভালোবাসে, তাই জুইং যদি তাকে মেনে নিতে না পারে তাহলে বিয়েটা একটা রিচুয়ালের মতোই থাক। তারা সবার সামনে হাজবেন্ড ওয়াইফের অভিনয় করবে, কিন্তু তারা কখনোই বউয়ের অধিকার চাইবে না। জুইং যাতে তার প্রাপ্য সুযোগ সুবিধা পায়, এই কারণে তারা জুইংকে সাহায্য করতে চাচ্ছিল। আর এখন লিউ যেহেতু মারা গিয়েছে, তাই জুইংও কনফিউজড ছিল। মানে জুইং এর উত্তর পুরোপুরি না ছিল না। আমার তো ভয় হচ্ছিল ও আবার তারাকে বিয়ে না করে নেয়। তবে দূর থেকে লিউয়ের দান এটা দেখে প্রচন্ড রেগে যায়, কারণ লিউয়ের দান তারাকে ভালোবাসে। এদিকে হাসি যখন জিপিং পোর্ট জয় করে ফিরে আসে, সবাই হাসির প্রশংসা তো করে। তবে জু যখন জানায় সে হাসিকে অফিসিয়াল পোস্ট দিতে চায়, সবাই তাতে বিরোধিতা করে। তারা এগিয়ে এসে বলে তাদের রাজ্যে কোনো মহিলারা পলিটিক্সের সাথে জড়াতে পারে না, এটা দণ্ডনীয় অপরাধ। জু তখন উপহাস করে বলে, যখন সমস্যা হাজির হলো তখন তোমরা ঠিকই হাইশিকে এগিয়ে দিলে, তখন তোমরা ঠিকই বললে তার যেহেতু অলৌকিক শক্তি আছে সে যাচ্ছে না কেন। এখন যখন আবার সে জয় করে এসেছে তখন সে মহিলা হয়ে গেল। জু অবশ্য ঠিক একটা কথা বলেছে, পুরুষ মানুষ এমনই ভণ্ড হয়, স্বার্থের বেলায় ঠিকই আছে, স্বার্থ শেষ হলে চেনে না। যা হোক, জু সেখানে কারো কথাই শোনে না। হাইশিকে সে তার কোর্টের একটা পদ দেয়, তবে হাইশিকে সবসময় কোর্টে উপস্থিত হতে হবে না। হাইশিকে সে ইন্সপেকশনের দায়িত্ব দেয়। হাইশি আর কোনো কথা না বললে তার পদ গ্রহণ করে, আর তারপর কোর্ট থেকে বের হয়ে যায়। মন্ত্রিসভার কেউ আর কোনো কথা বলতে পারে না। তবে জি চ্যাং এর এই বিষয়টা ভালো লাগে না, কারণ হাইশির হাতে তো এখন অনেকটা পাওয়ার এসে গেল। ড্রামার এই পর্বটা এইখানেই শেষ করছি। পরবর্তী পর্ব হতে যাচ্ছে ড্রামার শেষ পর্ব, আর সেই পর্বটাও অবশ্যই ধামাকাদারই হবে। তাই সম্পূর্ণ ড্রামা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, তাই না? তো আর বেশি কথা না বাড়িয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।